মনস্তুত। আমাদের প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তা তুমি প্রাইমারি টেট দাও কি আপার প্রাইমারি টেট বা সিটেট পেপার 1 বা পেপার 2, অথবা তুমি আপার প্রাইমারি টেটের সায়েন্স হও বা সোশ্যাল স্টাডিজ হও, সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ সাবজেক্ট অবশ্যই সিডিপি। 8টা থেকে শুরু হবে, এখনো 1 মিনিট হাতে সময় আছে, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর তোমার দায়িত্ব আবারও বলছি, কমেন্ট বক্সটা থাকলো একটু কমেন্ট বক্সটা খেয়াল রেখো যেন অপ্রয়োজনীয় মেসেজ না আসে। এটা বলার পরও গতকালও তোমরা বলেছিলে হ্যাঁ খেয়াল রাখবো, কিন্তু তারপরে দেখেছি একাধিক ছেলে মেয়ে বারবার মেসেজ করে যাচ্ছে, রেকর্ড ক্লাস কি করে পাবো, পিডিএফ স্টাডি মেটেরিয়াল কি করে পাবো। কারোর অসুবিধা হচ্ছে একটু জানিও তো, যে আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি যারা সিক্রেট কোড শেয়ার করছে। যারা সিক্রেট কোড শেয়ার করছে না, এই কোশ্চেন তাদের জন্য না। যে কারোর রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল পেতে অসুবিধা হচ্ছে একটু জানিও তো। যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের অসুবিধা হচ্ছে, মানে সবার কাছে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল যাচ্ছে তো? তারপরেও তাহলে এত এই কেন? আমি চাই যে তোমরা অন্তত দায়িত্ব নাও, কেউ তো দায়িত্ব নাও। গতকাল বললে যে ঠিক আছে সবাই মিলে ইয়েস হ্যাঁ, তারপরে গিয়ে সব যা তাই হয়ে গেল। এই জায়গাটাকে একটু মেক শিওর করো যে অ্যাটলিস্ট কমেন্ট বক্সটা যেন অপব্যবহার না হয়, এটা তোমার দায়িত্বে থাক। নেক্সট যেটা বলার, যে আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো প্রথম 3টে ক্লাস, অর্থাৎ একদম প্রথম দিন যে ক্লাসটা হয়েছিল, ক্লাসটা তো আমি করিয়েছিলাম। দ্বিতীয় দিনের ক্লাস যেটা হিস্ট্রি ক্লাস ছিল, এবং তৃতীয় দিনের ক্লাস যেটা বায়োসায়েন্স ক্লাস ছিল, এই 3টে ক্লাসের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল আরো একবার রিপিট করে দেওয়া হবে। আশা করি তাহলে অনেকের প্রবলেম সলভ হবে, কিছুটা হলেও প্রবলেম সলভ হবে। আবার বলছি, প্রথম 3 দিনের ক্লাসের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল আরো একবার শেয়ার করে দেওয়া হবে। কিভাবে কি পাবে না পাবে আমি আজকের লাইভ ক্লাসের শেষে জানিয়ে দেবো। আপাতত ক্লাসটা তো শুরু হোক, ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো তোমাদেরকে যে কি করে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, সেটা আমি আজকের লাইভ ক্লাসের শেষে জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত ক্লাসটা শুরু হতে দাও। আমি সবার কাছে এই রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে যেন দায়িত্ব বা দায়বদ্ধ থাকে, কমেন্ট বক্সটা যেন অপব্যবহার না হয়, এটা তোমাদেরকে দেখতে হবে একটু। ম্যাডাম জয়েন করে গেছেন 8টা 1, আমি আর একদম সময় নেবো না। প্রত্যেকে বলবো একটু অ্যাক্টিভ থাকো, পজিটিভ থাকো, আর অবশ্যই সম্পূর্ণ লাইভ ক্লাসটা করো। আবার বলছি, আজকের ক্লাসের শেষে মানে ম্যাডাম যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো, তোমার সাথে সিক্রেট কোড শেয়ার করে দেবো, বা বিগত যে 3 দিনের ক্লাস, সে প্রথম দিনের ক্লাসের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল যাতে আরো একবার তোমাদের কাছে পৌঁছে যায়, সেটা আমি জানিয়ে দেবো আজকের ক্লাসের শেষে। একটু প্লিজ ম্যাডামকে কোঅপারেট করবে। আর রিকোয়েস্ট হলো কমেন্ট বক্সটার অপব্যবহারের জন্য না হয়, এটা তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি চাই তোমাদের মধ্যে কয়েকজন অন্তত এই দায়িত্ব নিক, যাতে করে কমেন্ট বক্সটার অপব্যবহার না হয়। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন, আনমিউট করতে পারবেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা সিডিপির ওপরে একটা বিস্তারিত ক্লাস আলোচনা করব এবং তার সঙ্গে সিলেবাসটা সম্পর্কে একটু জানবো। তো আমি আগে স্ক্রিনটা শেয়ার করে নিই, তারপরে আমি একবার ফিডব্যাক নিয়ে নিচ্ছি যে আমার ভয়েস আর স্ক্রিন এই দুটো তোমাদের সঙ্গে একদম ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, ভিডিওটা একটু নিয়ে আসি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা ঠিকঠাক আছে তোমাদের সামনে? আমি একটু চেক করে নিই। আর আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি, এই দুটো একটু। আচ্ছা আচ্ছা, বলো। ঠিক আছে, তাহলে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, প্রথমেই
যেহেতু প্রথমে আমরা সিলেবাসটা সম্পর্কে জানবো, তো সিলেবাস প্রসঙ্গেই আমি মাত্র 2 থেকে 3টে কথা বলবো, একটু মন দিয়ে দেখবে। আচ্ছা, সিডিপি মানে আজকের আলোচ্য, মানে আমাদের সাবজেক্ট হচ্ছে সিডিপি আজকে। তো এই সিডিপি প্রসঙ্গে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তো আমরা অনেক সময় মনে করি যে এই সিডিপি থেকে বোধহয় D2 MCQ কমন আমরা পেয়ে যাই। হ্যাঁ, সেটা কিছু কিছু ক্ষেত্রে পাই, কিন্তু এর বেসটা কিন্তু কনসেপ্টে লুকিয়ে আছে। আর একটা শিশু কিভাবে বড় হচ্ছে, কিভাবে কথা বলছে, কেন তার কোন ডেভেলপমেন্ট হচ্ছে, কোন বয়সে কোন বিকাশটা হচ্ছে, তার মানসিক বিকাশ কি রকম, তার শারীরিক বিকাশ কি রকম, তার প্রাক্ষবিক বিকাশটা কি রকম, তার সাংস্কৃতিক বিকাশটা কি রকম, এই সমস্তটা মিলে কিন্তু শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি। তো প্রথমত আমরা টার্গেট রাখবো বিষয়টাকে বোঝা এবং প্রত্যেকটা টপিককে বোঝা। আর আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা যারা মন দিয়ে করবে তারা ক্লাস শেষে বলবে যে না, বুঝেছি, কিছু অন্তত বুঝেছি। তো সেই জায়গা থেকে বলছি একটু মন দিয়ে ক্লাসটা করবে। আর এটাও আমি বলতে পারি যে প্রত্যেকটা টপিক এবং আজকের যত আলোচনা হবে সিলেবাসের সঙ্গে আমরা ডিটেলস একটু আলোচনা করব, কোথাও কনসেপ্টে কিন্তু আটকাবে না। আর যদি আটকায় সাথে সাথে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে? তো আর কিছু বলবো না, সিডিপি সিলেবাসটা আমরা শুরু করছি। একটু সিলেবাসটা আগে দেখে নিই। আচ্ছা, প্রথমেই দেখো বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে বিকাশ। বিকাশ প্রসঙ্গে আমার ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু জানে যে বিকাশ কি এবং বৃদ্ধি কি। আমি যাকে তাকে জিজ্ঞেস করবো, যে কেউ উত্তর দিয়ে দেবে। এইখানে একটা বিষয় একটু মনে রাখা, যে একটা চারা গাছ যেমন ছোট থেকে বড় হয় না, এই ছোট্ট গাছ ছোট থেকে বড় হচ্ছে, বড় ফুল ধরছে, বড় ফল হচ্ছে, পাখিতে বাসা করছে, অনেকের আশ্রয়স্থল হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতে বা প্রচন্ড রোদে আমরা এখানে আশ্রয় নিচ্ছি। তো এই ছোট্ট গাছটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন এটা কিন্তু বৃদ্ধি। এবং এটা সেম ভাবে অ্যাপ্লিকেবল আমাদের ক্ষেত্রেও। আমরা ছোটবেলায় কি করছি, হামাগুড়ি দিচ্ছি, প্রথম উপর হাতে শিখছি, হামাগুড়ি দিচ্ছি, তারপরে কোনো একটা কিছু সাপোর্ট ধরে দাঁড়াচ্ছি, ধরে ধরে হাঁটছি, তারপরে সেই সাপোর্ট ছাড়া হাঁটছি। তো এগুলো তো একটা বয়সের সাথে সাথে হয় না, এগুলো তো একদিনে হয়নি, একদিনে আমরা ম্যাচিওর হয়নি, একদিনে আমরা এত যুক্তিসম্মত কথা বলতে শিখিনি, কোনোটা একদিনে নয়। এইটাই হচ্ছে বৃদ্ধি, যে ছোট থেকে বড় হওয়া। আর এই যে বললাম না, গাছটা অনেকের আশ্রয়স্থল হয়েছে, গাছে ফুলে ভরে উঠেছে, ফলে ভরে উঠেছে, পাখি বাসা করছে, মানে পাখিদেরও আশ্রয়স্থল হয়েছে। এটা হচ্ছে বিকাশ। কারণ বিকাশের পরিধি অনেকটা বড়, এবং এই বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধি। যখন আমরা বলি কি কি বিকাশ রয়েছে, কি কি ডেভেলপমেন্ট রয়েছে, তখন আমরা বলি না মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্টটাই তো মানে একটা দৈহিক বৃদ্ধি। আচ্ছা, আর কি কি বিকাশের মধ্যে কি কি রয়েছে? সাংস্কৃতিক রয়েছে, নৈতিক রয়েছে, প্রাক্ষবিক রয়েছে, আবেগ। যদিও প্রাক্ষবিকের মধ্যে আবেগটা পড়ছে, সমস্ত দিকটা মিলে হচ্ছে বিকাশ। তাহলে একটা ছোট্ট গাছ বেড়ে উঠছে বা ছোট শিশু বেড়ে উঠছে, জাস্ট বৃদ্ধি। আর যখন সেটা বিশাল আকার নিচ্ছে, ফুলে ফলে ভরে উঠছে, তখন সেটা বিকাশ। এবার বিষয় হচ্ছে এখান থেকে এমসিকিউ, এখান থেকে টার্গেট অনুযায়ী আমাদের ওই সেফালোক্টাল এবং প্রক্সিমোডিস্টাল এই দুটো জায়গা থেকেই কিন্তু প্রশ্নটা বেশি আসে। আচ্ছা, আর যেটা এখানে বলার, ম্যাচুরিয়েশন। ছোট্ট, আমি কিচ্ছু না, একটা ছোট্ট জিনিস, গ্রোথের সঙ্গে ম্যাচুরিয়েশনের সম্পর্কটা যদি বলি, তোমাদের কাছে আমি গেলেও তোমাদের মধ্যেও আমি উত্তর পাবো। এটা আমার বিশ্বাস যে তোমরাও আমাকে বলবে যে ম্যাডাম এটা ম্যাচুরিয়েশন, জানি, তাই না? তো একটা বিষয় একটু মনে রাখবে, যে অনেকে জানে, অনেকে ভুলে গেছে, আবার অনেকে বিষয়টা সম্পর্কে অস্বচ্ছ। তো প্রত্যেকের জন্য আমি একটু জাস্ট ছুঁয়ে দিচ্ছি। ম্যাচুরেশন হচ্ছে এই যে আমরা এখন লিখছি, এই যে আমি একটা হিজিবিজি আঁকছি,
বা একটা কম্পিটিশনে আমি দৌড়চ্ছি বা আমি হাঁটছি। তো এবার যদি এই যে লিখলাম, তোমরা বলো আমার যদি হাতের মাংসপেশির কোনো সমস্যা থাকতো, আমার যদি গ্রিপে কোনো সমস্যা থাকতো, আমি তো লিখতে পারতাম না, ঠিকঠাক ভাবে পেনটা ধরতে পারতাম না। তাহলে তোমরা কি বলতে যে আমার ম্যাচুরেশনটা ঠিকঠাক হয়েছে? বলতে না ম্যাচুরেশন বাধাপ্রাপ্ত। এটা হচ্ছে ম্যাচুরেশন। বা এই যে আমি একটা কম্পিটিশনে গিয়ে আর 5টা শিক্ষার্থীর মতো গিয়ে বিশাল ছুটছি, তো সেক্ষেত্রে আমার যদি পায়ের মাংসপেশির কোনো সমস্যা থাকতো, আমি কি আর 5টা শিক্ষার্থীর মতো দৌড়তে পারতাম না। তাহলে ওখানে কি আমি বাধাপ্রাপ্ত হতাম? তাহলে সেক্ষেত্রেও আমার ম্যাচুরেশন বাধাপ্রাপ্ত হতো। মানে বলবো যে ম্যাচুরেশন বাধাপ্রাপ্ত হয়েছে, পরিণামটা বাধাপ্রাপ্ত হয়েছে। শুধুমাত্র বেড়ে ওঠাটা বৃদ্ধি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর 5টা শিক্ষার্থীর মতো কোনো কর্ম সম্পাদনটাকে আমরা ইনক্লুড করছি ম্যাচুরেশন বা পরিণমনের ক্ষেত্রে। আর পরিণমনে কিন্তু কোনো অনুশীলন চলে না, তাই তো? কোনো অনুশীলন কিন্তু হয় না। তো যাই হোক, গ্রোথের সঙ্গে ডেভেলপমেন্ট এবং লার্নিং। আচ্ছা, এবার লার্নিং এ জাস্ট একটা কথা আমি জানি, সেটা হচ্ছে যে শিখন বিকাশের সঙ্গে শিখনের সম্পর্ক, বিকাশের সঙ্গে বৃদ্ধির সম্পর্ক এবং পরিণমনের সঙ্গে শিখনের সম্পর্ক, এগুলো কিভাবে রিলেটিভ সেটা ভাবতে হবে। আচ্ছা, এই ভাবা প্রসঙ্গে আর একটা কথা আমার মনে হলো, যে তোমরা একটু কল্পনা করো যে একটা ক্লাস আমাদের যখন আমরা টিচিং করেছি, তখন আমাদের একটা টার্গেট থাকতো যে শ্রেণীকক্ষটাকে সবসময় অ্যাক্টিভ রাখবো, সব শিক্ষার্থীকে ক্লাসে সক্রিয়তার সঙ্গে মানে বিষয় প্রবেশ করাবো, টপিক সঙ্গে। তো যখন এটা আমরা সাকসেস হতাম, তখন বলতাম যে শ্রেণীকক্ষটা বা ক্লাসটা আজকে সাকসেসফুল বা ক্লাসটা প্রাণবন্ত। তো এই প্রাণবন্ত কখন হবে একটা ক্লাস? তোমাদের চিন্তার প্রভাবে। তোমাদের যত চিন্তা শক্তি আমি আমার দিক থেকে পড়াতে পারাবো, তত কিন্তু আজকের ক্লাসটা প্রাণবন্ত হবে। তো তোমরা সবাই ভাবতে শুরু করো বা ভাবো যে বিকাশের সঙ্গে শিখনের সম্পর্কটা কোথায়। যদি বিকাশটা বাধাপ্রাপ্ত হয়, শিখনে প্রভাব পড়বে। যদি ম্যাচুরিয়েশনে কোনো সমস্যা থাকে, সেটাও গিয়ে নেগেটিভ প্রভাব শিখনে পড়বে। এবং গ্রোথের দিক থেকেও যদি কোনো বাধাপ্রাপ্ত আসে, সেটার প্রভাবও কিন্তু শিখনে পড়বে তো। ঠিক আছে, এবার আমরা ডিটেলস ক্লাসে দেখবো। আচ্ছা, আরেকটা কথা এখানে একটু মন দেবে, সকলে মন দিয়ে দেখছো কিনা আমি একটু চেক করবো। এটা হচ্ছে বংশগতীয় পরিবেশ, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, একটা কথা আবার একটু চিন্তা করতে হবে, খুব চিন্তা করাচ্ছি না, একটু মন দিয়ে দেখো। এই বংশগতিটাকে আমি যদি বলি এটা হচ্ছে একটা বীজ বা সিড, আর পরিবেশটাকে আমরা যদি বলি সয়েল বা মাটি। এবার ভাববে তোমরা, বলবো আমি। একটা জিনিস ভাবো, বীজটা খুব ভালো, মানে উন্নত মানের বীজ, কিন্তু মাটিটা অতটা ভালো না, মাটিটা একদমই অত ভালো না। হয়তো বেলে মাটি হলো বা অন্য মাটি হলো, পাথরের মাটি হলো। তাহলে গাছটা বা বীজটা যে ফল দেবার কথা বা যেভাবে বেড়ে ওঠার কথা, সেইভাবে কি বাড়তে পারবে? একটু বলো আমাকে, একটু কষ্ট হবে? না না না, বাড়তে পারবে না, বৃদ্ধির সাথে কাজ করতে ডিলে হতো। ঠিক আছে, ভেরি গুড, তোমরা প্রচুর উত্তর দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের প্রথম উত্তর হচ্ছে পারবে না। এই তো তোমরা একদম অ্যাক্টিভলি ক্লাস করছো, ক্লাস দেখো এবার কেমন প্রাণবন্ত হয়। এবার আবার অপোজিটলি ভাবো যে বীজটা ভালো নয়, অত মানের বীজ নয়, কিন্তু মাটিটা একদম কি
কি বলবো, একদম পলি মাটি বা একদম দোআঁশ মাটি, মোটামুটি দোআঁশ মাটি তো ভালো ফলন হয়। তো সেক্ষেত্রে কি বীজটা যত ভালোভাবে বেড়ে ওঠার কথা তত ভালোভাবে বেড়ে উঠবে। তোমরা এখানেও বলবে না, ইকুয়ালি রিলেট করো হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের সঙ্গে, ইকুয়ালি রিলেট করো। বীজ ভালো না হলে, মানে বীজ ভালো মাটি ভালো নয়, মাটি ভালো বীজ ভালো নয়, সেরকম জিনগত ব্যাপারটা খুব মানে দারুণ ভালো কিন্তু পরিবেশ ভালো নয়, আবার পরিবেশটা একদম হাই ফাই লেভেলের দারুণ ভালো কিন্তু জিনগত দিকটা তার নেই, তাহলে তার যতটা পরিমাণে উন্নতি করার কথা ততটা কিন্তু এখানে সম্ভব হবে না। এবারে তোমাদেরকে আমি এখন বলছি, জানো আমার গানের গলাটা না দারুণ সুন্দর, আমি এত ভালো গান করি তোমরা শুনে মানে একদম স্তম্ভিত হয়ে যাবে এরকম। আচ্ছা আমি বললাম এটা আমার অহংকার, এটা কিন্তু একটা এক্সাম্পল, আমি সত্যি গান পারি না। এবারে জিনগত ভাবে আমি গানটা বহন করে নিয়ে এসেছি, কিন্তু আমি যদি পরিবেশগত ভাবে সেটাকে রেওয়াজ না করি, সেটাকে আমি যদি অনুশীলন না করি, তাহলে কি সেটা ততটা সাফল্যমণ্ডিত হবে যতটা হওয়ার কথা হবে না। তাহলে এই হচ্ছে কিন্তু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাই একটা শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য বা তার সাফল্য লাভ থেকে শুরু করে আমি বিকাশটাই বলবো, বিকাশের মধ্যে সব রয়েছে, ইকুয়ালি ইম্পর্টেন্ট। হেরিডিটিও যতটা ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ, একটা ছাড়া একটা কিন্তু সেইভাবে সম্ভব হয় না। বেশ, এবারে চলে আসবো সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণের কতগুলো মাধ্যম রয়েছে আমরা সেটা জানি। তো প্রথমে আগে দেখো সামাজিকীকরণ কি। সামাজিকীকরণ হচ্ছে সমাজ কাঙ্ক্ষিত আচরণ। এখন যদি ক্লাসের মধ্যে ঢুকে কেউ আমাকে কয়েকটা আজে বাজে কথা বলে, ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি, মানে কেউ যদি আমাকে আজে বাজে কথা বলে, তাহলে সেটা সমাজ কাঙ্ক্ষিত আচরণ তো নয়, আমাদের ক্লাসের কাঙ্ক্ষিত আচরণ নয়। বেশ, এটা এক নাম্বার গেল, সামাজিকীকরণের একটা প্রক্রিয়া, সমাজ কাঙ্ক্ষিত আচরণ। আর আমাকে কেন বলছে বা সেই যে শিক্ষার্থী বলছে তার পেছনের ঘটনাটা কি রয়েছে, সামাজিকীকরণে স্পষ্ট রয়েছে যে কোনো শিশু, কোনো শিক্ষার্থী, কোনো ব্যক্তি যে খারাপ আচরণটা করছে তার পেছনে কিন্তু একটা অন্ধকার দিক রয়েছে। সেই অন্ধকার দিকটা কি? এবার এখানে পয়েন্ট আছে, এখানে কতগুলো পয়েন্ট আছে। তার পারিবারিক দিকটাকে আগে দেখতে হবে। হয়তো সে পারিবারিক দিক থেকে অবহেলিত, সে যার ফলে সে সবসময় একটা হীনমন্যতা কাজ করতে পারে, যেটা তার শিক্ষণগত প্রভাব মানে দিককে প্রভাবিত করতে পারে। তার একটা বড় এক্সাম্পল আমি সবসময় যেটা বলি, সব সময়ের জন্য যেটা বলি, যে পরিবারে একটা শিশু রয়েছে, নবাগত শিশু যদি কোনো ক্ষেত্রে এসে থাকে, হয়তো ভাই বোন, এবার নবাগত যে ভাই বোন আসছে, বড় শিশুর ক্ষেত্রে কি হচ্ছে, সে তার ভালোবাসাটার ভাগ কিন্তু কাউকে শেয়ার করতে চায় না। এটা নয় যে সে হিংসা করছে, হিংসা নয়, কিন্তু এতদিন ওই 100% ভালোবাসাটা সে 50% হিসেবে গ্রহণ করতে পারে না, যেটা তার মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি করছে, এবং ওই অ্যাটেনশনটাও সে পুরোপুরি চাইছে। তো এবার সেটা যদি এক্ষেত্রে সঠিকভাবে আমরা গাইড না করি, পরিবার হিসাবে বা শিক্ষক শিক্ষিকা হিসাবে, যেটা একটা ছোট্ট ক্ষোভ কিন্তু একটা বিশাল আকার নিচ্ছে, যেমন একটা ছোট্ট চারা গাছ বিশাল আকার নেয়, ঠিক একটা বিশাল আকার নিচ্ছে। এবার রাগ, ঘৃণা, ক্ষোভ আস্তে 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 অবহেলা পেতে পেতে একটা বিশাল আকার নিচ্ছে। বা হয়তো কোনো পরিবারে দেখা গেল বাবা মা দুজনেই জব করে, বাচ্চাটা রেসে রেখে দিল বা কোথাও রেখে দিল, কাছের মানুষকে না পেতে পেতে সে একাকিত্ব ভোগে, নানা কারণ থাকতে পারে। এগুলো সমস্তটাই সামাজিকীকরণে কিন্তু আমরা পাবো। আর যেটা রয়েছে সামাজিকীকরণে মাধ্যম, মুখ্য এবং গৌণ, তাই না? এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদপত্র, সবটাই রয়েছে মাধ্যম, এবং মুখ্য যেটা সেটা পরিবার, আমরা জানি। আচ্ছা হলো, এবার এটা গুরুত্বপূর্ণ সাইকোলজির জন্য বা পেডাগজির জন্য, জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জীবনের গুরুত্বপূর্ণ সময়কাল, আর্নল্ড জোন্স, রুশো,
এগুলো আমরা দেখবো। এবং জীবন, আমাদের যে জীবনের যে ভাগ, যে 4টে ভাগ, বা এক একজন এক এক মনোবিদ এক এক রকম ভাগে ভাগ করে, যেমন পিকুলাস 10টে ভাগে ভাগ করেছে। তো সেই জীবন বিকাশের সঙ্গে তার বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা দেখে নেব। বিকাশের দিকগুলো আমরা জানি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে, সোশ্যাল ডেভেলপমেন্ট রয়েছে, ইমোশনাল ডেভেলপমেন্ট রয়েছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্ট রয়েছে, পিয়াজেট রয়েছে, কোহেলবার্গ রয়েছে, ভাইগোটস্কি রয়েছে। মোস্ট 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকবার পরীক্ষায় যেটা আসে পিয়াজেট, কগনিটিভ ডেভেলপমেন্ট। কোহেলবার্গ, যেটা আমাদের পেডাগজি রিলেটেড কনক্লুশনের যে এমসিকিউ গুলো থাকে সেটা সলভ করতে সহযোগিতা করবে, এবং ভাইগোটস্কি। ঠিক আছে, তোমরা আশা করি মন দিয়ে দেখছো, তাই তো? ঠিক আছে, চলো দেখছো কিনা একবার দেখে নিই। না আমি একতরফা বলছি, না লেকচার মেথড হচ্ছে, না ডিসকাশন মেথড হচ্ছে, একটু দেখি। আচ্ছা, জ্ঞানমূলক নির্মিতিবাদের প্রবক্তাকে একটু দেখি কে বলে, একটু চেক করে নি। আচ্ছা, বলছে পিয়াজে। ঠিক আছে, তোমাদেরকে আরেকটু জাগাই, আরেকটু জেগে ওঠো, একটু মন দিয়ে দেখো। আচ্ছা, এই পিয়াজের তত্ত্বের সঙ্গে ভাইগোটস্কির তত্ত্বের একটা ছোট মতবিরোধ রয়েছে। সেই ছোট্ট মতবিরোধটা সম্পর্কে কেউ অবগত? আচ্ছা, সাংস্কৃতিক এবং ভাষা, জেন্ডার, জেন্ডার ব্যাপারটা তো রয়েছে, ওটা একটু আলাদা। সামাজিক মিথস্ক্রিয়া, ঠিক আছে, মোটামুটি ভাবে কিন্তু অনেকে বলেছে, সঠিকটাই বলেছ একদম। আমি ছোট্ট করে একটু বলি, দেখো ছোট্ট করে একটু বলছি, ডিটেলসে তো হবেই, কারণ এখন তো আমরা সিলেবাস প্রসঙ্গে আলোচনা করছি। তোমরা কিন্তু সবাই অনেক সঠিক বলেছো। আচ্ছা, পিয়াজে যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ, পিয়াজে জ্ঞানমূলক দিকটাকেই গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় কথা, তোমরা সবাই ঠিক বলেছো যে ভাইগোটস্কি সমাজ এবং সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছেন। এবার আমি বলেছি পার্থক্য বা মতবিরোধটা কি, ছোট্ট, জাস্ট খুব বেশি কিছু নয়। পিয়াজে বলেছেন একটা শিশুর বা শিক্ষার্থীর বিকাশে তার জ্ঞানমূলক বিকাশটা আগে হয়। কি বললাম? পিয়াজে বলেছে শিশুর জ্ঞানমূলক বিকাশ আগে হয়। আচ্ছা, ভাইগোটস্কি বলছে যে না, শিশুর সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের দিকটা আগে প্রতিফলিত হয়। কিছুই বুঝলাম না, এবার একটা উদাহরণ দেখি। যেমন পিয়াজেরটা সবাই বুঝবে, ভাইগোটস্কিটা বুঝবে। ভাইগোটস্কি বলেছেন যে ধরো কোনো শিশুকে আমরা যদি কোনো ব্যক্তিকে দেখিয়ে বলি, এই দেখো ইনি তোমার দিদি হন, তো এনাকে দিদি বলবে। ঠিক আছে, বাচ্চাটা 2 দিন 3 দিন দেখলো দিদি দিদি, শুনতে শুনতে 4র্থ দিনের দিন বাচ্চাটা বলে উঠলো দিদি দিদি। এটা কি হলো তাহলে? সমাজ, তাই তো? ভাষা মিথস্ক্রিয়া থেকে এই শিক্ষাটা হলো। বা স্কুলে গিয়েও আমরা যে শিক্ষা লাভগুলো করছি, এই গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, যা কিছু বলছি সেটা সমাজ সংস্কৃতি থেকে, না? ঠিক আছে, তাহলে ভাইগোটস্কি একদম রাইট, একদম রাইট। বাট পিয়াজে বলেছেন যে একটা শিশু প্রথমে জ্ঞানমূলক দিকটা আগে বিকাশ লাভ করে। এক্সাম্পল, আমার না ভীষণ খিদে পেয়ে গেল, খুব খিদে পেয়ে গেল। ঠিক আছে, এবারে যে খিদে পেলো, এটা কি আমার মনের উপলব্ধি? তো কারণ খিদেটা তো আমার পেটে পেয়েছে, খিদেটা তো অন্য পেট থেকে আমার খিদে পেয়েছে, কাজে আমার উপলব্ধি, আমার খিদে পেয়েছে। আচ্ছা, এবার আমি যখন এটা উপলব্ধি করলাম যে আমার খিদে পেয়েছে, তারপরে আমি বাড়িতে বললাম আমায় খেতে দাও তো, আমার খিদে পেয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এটা আগে জ্ঞানমূলক হলো, তো আমি ফিল করলাম, আমার এটা উপলব্ধি যে আমার খিদে পেয়েছে, বা আমার মাথা যন্ত্রণা করছে, বা আমার এই হচ্ছে ওই হচ্ছে, পেট ব্যথা করছে, যা করুক, এটা আমার উপলব্ধি, এটা কগনিটিভ ডেভেলপমেন্ট।
তারপরে গিয়ে আমি পরিবারকে বললাম যে আমার না খুব মাথা যন্ত্রণা করছে, বা আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও, বা আমার মাথা যন্ত্রণা করছে আমায় একটু চা করে দাও। এই হচ্ছে একটা ছোট্ট পার্থক্য। এবার ডিটেলস আমরা পরের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, কোহেলবার্ট, হ্যাঁ, আমার খুব পছন্দের এবং প্রিয় টপিক হচ্ছে কোহেলবার্ট। এখানে শিক্ষার্থীর নৈতিকতাকে গুরুত্ব দেওয়া হয়। দেখো, জীবন বিকাশের দুটো রাস্তা থাকে, আমার মনে হয় দুটো রাস্তা, এই একটা এবং এই একটা। একটা থাকে নৈতিকতার এবং একটা থাকে সুখ স্বাচ্ছন্দ্যের। তো আমরা কোন পথে যাব, আমি কোন পথে চলবো, সেটা সিদ্ধান্ত আমার, তাই তো? এই আমি যদি এখন বলি কাউকে, এই তুমি এই ডান দিকে চলো, এই তুমিও বাঁ দিকে চলো, কেউ চলবে না, কারণ প্রত্যেকের সিদ্ধান্ত তার। তাহলে সিদ্ধান্তটা আমি নেব কি করে? আমার জন্য কোনটা ভালো সেটা তো আমাকে বুঝতে হবে। এই বোঝার জন্যই নৈতিক বিকাশ তত্ত্ব। সব সময় আমরা আঙুল তুলি, আমাকে কেউ এক্সপেক্ট করে না, বা আগে বাচ্চারা কত টিচারদের কেউ করছে না। কেন করছে না? কারণ শিশুদের মধ্যে আমরা উচিত অনুচিত, ন্যায় নীতি, আচরণ ঠিকঠাক ভাবে, মানে কি বলবো, এগুলোকে আমরা ঠিকঠাক ভাবে গড়ে দিতে পারছি না, আমরা ব্যর্থ। সেই জন্য শিশুরাও ভুল পথে হাঁটছে এবং আমরাও আমাদের জায়গাটাকে ঠিকঠাক ধরে রাখতে পারছি না। তো এই জায়গাগুলো বোঝার জন্য কিন্তু কোহেলবার্ট, এবং এটা করবো কিভাবে? আলোচনার মধ্যে দিয়ে। এবং এমন প্রশ্ন এখানে বলা হচ্ছে না, এমন দ্বন্দ্বমূলক প্রশ্ন আমরা করব যেখানে আমার কাছে দুটো ইকুয়াল ইম্পর্টেন্ট, একটা মানে এমন একটা প্রশ্ন আমরা তৈরি করব। তো শিক্ষার্থী এখানে কোনটা করবে? দুটোই যখন গুরুত্বপূর্ণ, ডান হাতও আমার বাঁ হাতও আমার, দুটোই যখন গুরুত্বপূর্ণ, আমি এখানে কোন সিদ্ধান্তটা নেব, এরকম পরিস্থিতি তৈরি করতে হবে। তাহলে শিক্ষার্থীদের যে জ্ঞানমূল মানে একটা যে দ্বন্দ্ব, নৈতিক দ্বন্দ্ব, সেটা তৈরি হবে, এবং সেখানে যত সাকসেসফুলি ভূমিকা গ্রহণ করবে তার জ্ঞানমূলক বিকাশটা কিন্তু তত প্রতিফলিত হবে। ঠিক আছে? আচ্ছা, দেখি। ওকে, এবারে আমরা দেখব ব্যক্তিত্ব। দেখো, আমি আবারও বলছি, আমরা এখন ডিটেলসে কিন্তু যাইনি, আমরা জাস্ট সিলেবাসটাকে দেখছি যে আমরা এই জায়গাগুলো জানবো, এবং এই জায়গাগুলো অবশ্যই জানতে হবে, মানে এগুলো বাদ দিয়ে হবে না, আমাদের জ্ঞানটা ঠিকঠাক ভাবে গড়ে উঠবে না। আমি আবারও বললাম, একটা শিশুকে বোঝার জন্য, একটা শিশুকে জানার জন্য, শুধু পাশ করার জন্য একদমই নয়। প্রথম টার্গেট একটা শিশুকে বোঝা, একটা শিশুকে জানা, তবেই গিয়ে আমরা কিন্তু সেই পর্যায়ে শিক্ষাদান প্রক্রিয়াটাকে কার্যকারী করতে পারবো। এখানে রয়েছে ব্যক্তিত্ব, মিনিং অ্যান্ড নেচার। ভালো করে বোঝো, ব্যক্তিত্ব কি? আমরা বলি না, আরে এটা আমার পার্সোনালিটি, ওটা তো, আরে ওর পার্সোনালিটি আছে নাকি, বলি না? তো এই পার্সোনালিটি হচ্ছে কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? যে বৈশিষ্ট্য এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিকে পৃথক করে বা আলাদা করে। যে বৈশিষ্ট্য এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিকে পৃথক করে বা আলাদা করে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। এবার ব্যক্তিত্ব থেকে প্রশ্ন বেশিরভাগটা এরকম আসে যে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন, অ্যাম্বিভার্ট, এগুলো থেকে কিন্তু এমসিকিউ বেশি আসে। ঠিক আছে? কেউ খুব প্রাণ খোলা, কেউ না কমেন্ট বক্সে এসে বেশ ভালো রকম উত্তর দেবে। হ্যাঁ, খুব ভালো, ঠিক। জাঙ্গের থিওরি, এখানে অনেক অনেক থিওরি রয়েছে, মানে ব্যক্তিত্ব তো অনেক থিওরি রয়েছে। তো কেউ খুব প্রাণ খোলা, কেউ খুব অ্যাক্টিভ, কেউ খুব উত্তর করবে সেকশন, আবার কেউ না চুপচাপ, মানে হয় না ইন্ট্রোভার্ট, মানে খুব গুটিয়ে রাখতে পছন্দ করে নিজেকে, নিজের ব্যক্তিত্ব গুটিয়ে রাখবে, বা নিজের মনের কথাগুলো অত শেয়ার করবে না, বা অত প্রাণ খোলা নয়, ওই সবার সাথে গিয়ে মিশতে পারবে না, এটা হচ্ছে ইন্ট্রোভার্ট। তো একটা শ্রেণীকক্ষে কিন্তু সব রকম শিক্ষার্থী থাকে, মাথায় রাখতে হবে, আজকেও আছে, কেউ অনেক প্রাণ খোলা, কেউ আবার ইন্ট্রোভার্ট, সব রকম আছে। তো আমাদেরকে কিন্তু
শুধু এখন নয়, যখন আমরা শ্রেণীকক্ষে যাব তখনও কিন্তু সেইভাবেই শ্রেণীকক্ষটাকে আমরা পরিচালনা করব, যাতে কিনা সব ধরনের শিক্ষার্থীর কাছে বিষয়টা বোধগম্য হয়। আচ্ছা ঠিক আছে, তো ব্যক্তিত্বের প্রচুর ভাগ রয়েছে। মেইনলি যেটা বললাম, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। ফ্রয়েডের কিছু অংশ আজকে আমরা আলোচনা করব, এবং যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোই আলোচনা করব, তাই এটা একটু পরে আলোচনা করছি। এডিকশন দেখো, আমাদের একটু একটু যদি আমরা কল্পনা করি বা একটু বাস্তব মাটিতে পা রাখি, তাহলে দেখব যে জীবনটা কিন্তু বড় অদ্ভুত এবং কিছুই স্থায়ী নয়। আমার জীবনে প্রচুর স্বপ্ন, এবং আমি স্বপ্ন পূরণ করব, তার দায়ভার আমার। আমার স্বপ্ন অন্য কেউ তো পূরণ করে দেবে না, এক কথায় কেউ দেবে না, কারোর তো ঠেকা নেই, প্রত্যেকে নিজের মতো এগোচ্ছে। আজকে যদি লাখ লাখ শিক্ষার্থীর কম্পিটিশন থাকে, লাখ লাখ শিক্ষার্থী দারুণ রকম স্ট্রাগল করছে, সেখানে যদি আমি একদিন না পড়ি, এই এত বড় দুনিয়ায় কারোর কিছু আসে যায়? ভাবো, কারোর কিচ্ছু আসে যায় না। আমি একদিন কেন, আমি 2 মাস না পড়তে পারি, আমি 1 বছর না পড়তে পারি, তাতে দুনিয়ার কিচ্ছু আসে যায় না, কারণ প্রত্যেকে প্রত্যেকের মতো কম্পিটিশন করছে। তো এডিকশন কিন্তু এই যে জীবনের যে বয়সের যে ভাগ এবং তার যে বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে তুলে ধরেছে, এবং আমার খুব পছন্দের একটা জায়গা। বলা হচ্ছে যখন 65 হবে আমাদের, তখন আমরা জীবনে পাওয়া না পাওয়া হিসাব করতে বসবো। যদি জীবনে অনেক পাওয়া থাকে, স্যাটিসফ্যাকশন থাকে, আমরা সেইভাবে আনন্দ পাই। যখন জীবনে অনেক না পাওয়া থাকে, নিজেকে অনেক সময় নিরাশ করি, এবং একটা বয়সের পর আমরা জীবন সঙ্গী চাই, সেটাতেও পেলে খুশি হই, না পেলেও একাকিত্ব বোধ করি, খুব বাস্তব। তো এটা আমরা ডিটেলস দেখবো। বুদ্ধি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, মিনিং আর নেচার, স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডেনার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যার থেকে গিলফোর্ড গার্ডেনার থেকে ম্যাক্সিমাম টাইপ প্রশ্ন আসে। সেটা আবারও বলছি, টেট হোক সিটেট হোক, ভীষণ গুরুত্বপূর্ণ। স্টানবার্গের তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব গুরুত্বপূর্ণ, এবং শিক্ষাক্ষেত্রে প্রয়োগ, এডুকেশনাল ইমপ্লিকেশন, ব্যক্তিগত পার্থক্য। আচ্ছা, এখানে একটা কথা আমি আবার একটু বলবো, এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এডুকেশনাল ইমপ্লিকেশন। দেখো, যদি আমরা পেডাগজি নিয়ে একটু আলোচনা করি, এখানে পেডাগজি বলেছে যে কোনো শিক্ষার্থী কারোর মতো নয়। মনে হতে পারে যে ওই বন্ধুটা ঠিক আমার মতো, অ্যাকচুয়াল কেউ কারোর মতো নয়, সবার ব্যক্তিত্ব আলাদা, সবাই সবার মতো। তো যখন একটা শ্রেণীকক্ষে 10 জন থাকবে, কথার মানে 10 জন রইল, তো আমি তো এক্সপেক্ট করবো না যে 10 জন একরকম হবে, হবে না। 10 জন 10 রকম। তাহলে আমাকে কিরকম ভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করতে হবে, কি টিএলএম রাখতে হবে, কি লেসন প্ল্যান রাখতে হবে, কোন স্কিল ইউজ করতে হবে, সবটা আমাকে ভেবে নিতে হবে। এবং সেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা, প্রত্যেকের ব্যক্তিগত পার্থক্য রয়েছে। তো সেই মতন করে শ্রেণীকক্ষটাকে পরিচালনা করব, লেসন প্ল্যান করব, টিএলএম রাখবো, এবং মেথড ইউজ করব বা স্কিল ইউজ করব। সেটা আমরা পেডাগজির এই জায়গাতে দেখবো কিভাবে সেই বিষয়গুলোকে করব। আচ্ছা, এরপরে যেটা রয়েছে দেখো, ইনক্লুসিভ এডুকেশন, যেটা 2023-এও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল, ইনক্লুসিভ এডুকেশন থেকে আমরা জানি। তো এই ইনক্লুসিভ এডুকেশন, আচ্ছা ঠিক আছে, আমি অনেকক্ষণ একতরফা কথা বলছি। তো এই ইনক্লুসিভ এডুকেশন এবং আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আর সমন্বিত শিক্ষার পার্থক্য কি একটু বলো তো? খুব কাছাকাছি তো। সমন্বিত শিক্ষা আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পার্থক্য কি, একটু তোমাদেরকে একটু জাগিয়ে তুলি, নাহলে তোমরা ঘুমিয়ে পড়ছো। দেখি আমার কোন শিক্ষার্থী বলতে পারে। আচ্ছা, আমি একটু চেক করে নিই। ঠিক ঠিক ঠিক, কাস্তুরী কিন্তু খুব অ্যাক্টিভ, সমস্ত শিক্ষার্থীকে একই সাথে, বাহ। পবন, বাহ, সমস্ত শিক্ষার্থীকে একসাথে নিয়ে শিক্ষা, এটা হলো ইনক্লুসিভ, ভেরি গুড। আর ইন্টিগ্রেটেড, পবন একটা ছোট্ট পার্থক্য রয়েছে, পবন কিন্তু এগিয়েছে, আর কস্তুরী কিন্তু খুব অ্যাক্টিভলি অ্যান্সার করছে, সোনাই বলছে
সেক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে এই শিক্ষায় একটা বিষয়ের সাথে অন্য বিষয় কাছাকাছি। তবে আর একটু দেখি, কাছাকাছি ঠিক আছে। দেখো একদমই ঠিক বলেছো, তোমাদের কথাকে নিয়েই আমি এগোবো। তোমরা যেটা বলেছো যে ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে সমস্ত শিক্ষার্থীকে নিয়ে যে শিক্ষা ব্যবস্থা, তাহলে এখানে কি কি থাকবে? এখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশু থাকবে, মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু থাকবে, শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশু থাকবে, সমস্ত রকম শিশুকে এক ছাদের তলায় শিক্ষাদান এবং আচ্ছা শিক্ষাদান। আর তার সাথে সাথে কি কি এখানে আচ্ছা শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষার যে পরিকাঠামো, সেটা কিন্তু হবে শিক্ষার্থী কেন্দ্রিক। শুধু একটা কথা, শিক্ষার যে পরিকাঠামো সেটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক। আর ইন্টিগ্রেটেড কি, ইন্টিগ্রেটেড যেটা বললাম বা সমন্বিত শিক্ষা, এখানে বলা হচ্ছে যে সমস্ত শিশু, সেটা পিছিয়ে পড়া হতে পারে, সেটা ক্রিয়েটিভ হতে পারে, সেটা গিফটেড হতে পারে, ঠিক আছে, সমস্ত শিশুকে শিক্ষার মূল স্রোতে আনতে হবে। মানে এখানে যেমন শিক্ষা ব্যবস্থা শিশুদের জন্য, আর এখানে শিশুদেরকে কিন্তু মূল স্রোতে আসতে হবে। এই একটা ছোট্ট পার্থক্য, মানে শিক্ষা ব্যবস্থা যে প্রচলিত ব্যবস্থা তার সাথে মানিয়ে নিতে হবে শিশুদের, বোঝা গেল? আর ইনক্লুসিভে কি হবে, শিক্ষা ব্যবস্থা শিশুর বৈচিত্র্য অনুযায়ী পরিবর্তন করা কিন্তু হবে, শিশুর জন্য নমনীয় হবে, সকল শিশুর উপযোগী হবে। আর এখানে কিন্তু সাধারণ শ্রেণীকক্ষে বিশেষ শিশুকে রাখা হবে। কাজেই আমরা শুধু একটাও যদি মনে রাখি যে এখানে সকল শিশুর জন্য পরিকাঠামো পরিবর্তন করা হবে, আর এখানে কিন্তু শিশুকে পরিবর্তন করতে হবে, মানে মূল কাঠামোর সঙ্গে শিশু নিজেকে পরিবর্তন করবে, মানে এখানে হচ্ছে চাইল্ড অ্যাডজাস্ট করবে স্কুলের সঙ্গে। এই একটা ছোট্ট পার্থক্য এখানে রয়েছে, ঠিক আছে। আরো পার্থক্য আছে, সেটা ডিটেলসে দেখবো। চিলড্রেন উইথ স্পেশাল নিডস, দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আচ্ছা আর একবার কি একটু চিন্তা করবে, আমাকে কি একটু বলবে যে একটা শ্রেণীকক্ষে যদি গিফটেড চাইল্ড থাকে, স্পেশাল গিফটেড চাইল্ড থাকে, ক্রিয়েটিভ চাইল্ড থাকে, আর কি থাকবে, নানা রকম আর কি, হয়তো ইকোনমিক্যালি পিছিয়ে পড়া কোনো চাইল্ড থাকবে, সমস্ত রকম শিশু যদি একটা শ্রেণীকক্ষে থাকে, তাহলে সেই শ্রেণীকক্ষ কিভাবে আমরা পরিচালনা করতে পারি, এটা একটা ভাববার বিষয়, সেটা তোমরা একটু ভাবো। সমান সুযোগ অংশগ্রহণ দিতে হবে তাদের এবং বৈচিত্র্যকে গ্রহণ করতে হবে। তাহলে আবার একটু বলি যে যদি সমস্ত শিক্ষার্থী, ধরো বিশেষ স্পেশাল চাইল্ড কি থাকবে, অটিজম থাকতে পারে। আচ্ছা প্রথমত আমরা শ্রেণীকক্ষে গিয়ে যদি দেখি, একটু মন দিয়ে একটু মন দাও, এটা আমার রিকোয়েস্ট, শ্রেণীকক্ষে গিয়ে যদি দেখি কোনো শিক্ষার্থী ঠিকঠাক ভাবে আই কন্ট্যাক্ট করছে না, তুমি ডাকছো কিন্তু তাকাচ্ছে না, কারোর সাথে মানে সোশ্যালাইজ করছে না, তাহলে তো সেটা স্পেশাল চাইল্ড। আচ্ছা তার জন্য আমরা কি করব, আলাদা ব্যবস্থা করব, দরকার পড়লে স্পেশাল টিচারের ব্যবস্থা করব, তারপরে রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করব। আচ্ছা তারপরে তুমি খেয়াল করলে, অবজার্ভ করলে যে কোনো চাইল্ড হয়তো শ্রবণগত কোনো সমস্যা রয়েছে, দর্শনগত কোনো সমস্যা রয়েছে, তার জন্য আলাদা ব্যবস্থা করব। হ্যাঁ, ব্রেইলের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, তারপরে আরো যে ব্যবস্থাগুলো রয়েছে, যদি দর্শনগত কোনো সমস্যা থাকে, তার সাথে শ্রবণগততেও থাকে, সাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে, নানা রকম রয়েছে, তাদের জন্য তাদের মতন করে সব ব্যবস্থা করব এবং প্রয়োজনে রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা থাকবে এবং বিশেষ শিক্ষকের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, আর কি রয়েছে, ডিজার্ভ ব্যাকগ্রাউন্ড লার্নার, ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, আচ্ছা ঠিক আছে, ওগুলো সব ওখানে ইনক্লুডেড। এবারে আমরা যেটা লার্নিং ডিফিকাল্টিস, লার্নিং ডিসঅ্যাবিলিটিসটা খুব 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 গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি এলডি, যার মধ্যে কি কি রয়েছে, ডিসগ্রাফিয়া রয়েছে, ডিটেলস জানবো, ডিসলেক্সিয়া রয়েছে, ডিটেলস জানবো, ডিসফেসিয়া রয়েছে, ডিটেলস জানবো, ক্যালকুলিয়া রয়েছে, ডিটেলস জানবো। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ,
হলো। আচ্ছা, এরপর যেটা রয়েছে বিশেষ প্রতিভাবান শিশু, যেখানে সব রকম থাকবে, ডিফারেন্ট টাইপের লার্নার, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ লার্নার, সবাই থাকবে ইনক্লুসিভে। আর জেন্ডার, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভাবো, আমাকে বলা হলো, আশা করি এই কথা অনেকেই শোনে, আরে বাবা মেয়ে তো এত বয়স পর্যন্ত বসিয়ে রেখেছো, এ তো বিয়ে তো দিতে হবে নাকি? হ্যাঁ, পড়াশোনা তো করলো, অনেক করলো, কি তারপরে হাতা খুন্তি তো নাড়তে হবে, ঠিক আছে এবার একটা বিয়ে দাও, পড়াশোনা অনেক হয়েছে। বা মেয়ে আবার বাইরে কি গিয়ে কি পড়বে, বা মেয়ে ও আবার ইঞ্জিনিয়ার হবে, কি ও আবার এইসব কি পড়বে, আইটিআই কেন পড়বে? কেন পড়বে মেয়েরা? ওগুলো ছেলেদের জন্য, ওগুলো ছেলেরা পড়বে। আরে মেয়ের বার্থডে একটা খেলনাপাতি পুতুল দিয়ে দাও, ছেলের বার্থডে একটা ভালো গাড়ি, বন্দুক, এসব দাও। আচ্ছা, একটা জিনিস ভাবো, এই কনসেপ্ট গুলো আমি কি জন্ম থেকে নিয়ে এসেছিলাম? আমি যখন প্রথম এলাম পৃথিবীতে, একদম ছোট বাচ্চা, আমি কি এই ধারণাগুলো নিয়ে জন্মেছিলাম, না আমার মাথায় কেউ গেঁথে দিয়েছে? জেন্ডার স্টেরিওটাইপ, ভেরি গুড প্রণব কস্তুরী, ভেরি গুড। জেন্ডার স্টেরিওটাইপ দারুণ সুন্দর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুধু জেন্ডার স্টেরিওটাইপ কনসেপ্টটা তো আমরা রয়েছে, তার সাথে আমরা ডিটেলসে দেখবো জেন্ডার অফ স্কিমা। স্কিমা কি? অর্জিত তথ্যর একক সংগঠন। জেন্ডার অফ স্কিমাটা এখান থেকে পাবো। জেন্ডার অফ কনজারভেশন, যেটা বলছিলাম, এই কনসেপ্ট গুলো তো আমি নিয়ে জন্মাইনি, দুনিয়াতে তো আমি এই কনসেপ্ট নিয়ে আসিনি যে মেয়েরা রান্না বাড়ির কাজ করবে, মেয়েরা রান্না করবে, বাসন মাজবে, ঘর পরিষ্কার করবে, ঝাড়ু দেবে, এটা মেয়েরা করবে। ছেলেরা পয়সা ইনকাম করবে, ছেলেরা সংসার চালাবে। এই কনসেপ্ট আমি নিয়ে জন্মাইনি। জেন্ডার অফ কনজারভেশন সম্প্রসারিত হচ্ছে, জেন্ডার অফ স্কিমা, জেন্ডার অফ স্টেরিওটাইপ, ঠিক আছে? তো এগুলো রয়েছে আমাদের আলোচ্য বিষয় সিলেবাসে, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। বেশ, সিলেবাসটা মোটামুটি অনেক আলোচনা হলো, এবার জাস্ট এগুলো পেডাগজির দিক। শিশু কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক, লার্নার সেন্ট্রিক, প্রোগ্রেসিভ এডুকেশন ভীষণ গুরুত্বপূর্ণ পেডাগজির জন্য, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু টেট, সিটেট, আপার প্রাইমারি সমস্ত এক্সামের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট। মিনিং, নেচার, ফেজ অফ টিচিং, লেভেল অফ টিচিং খুব খুব গুরুত্বপূর্ণ। ফেজ অফ টিচিং ভীষণ গুরুত্বপূর্ণ, লেভেল অফ টিচিং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো খুব ভালো করে আমরা দেখবো। মেমোরি, গতকাল কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ ঠিক আছে, মনে করে বলে দিলে, এটা মেমোরি লেভেল। এখানে চিন্তা শক্তি কাজ করতে হলো না যে আমি কি দিয়ে ভাত খেয়েছি, মানে যুক্তি দরকার নেই। মেমোরি মানে এক কথায় জিকে গুলো, মেমোরি। আন্ডারস্ট্যান্ডিং, বোধগম্যতা। এই গতকালের ক্লাসের সাথে আজকের ক্লাসে একটু পার্থক্য করো তো দেখি। এখানে কি তোমার চিন্তন ক্ষমতাটা কাজ করলো, এবং বোধগম্যতা, বিষয় সম্পর্কে গম্যতা থাকলে তবেই কিন্তু তুমি পার্থক্য করতে পারবে, তবেই সম্পর্ক খুঁজতে পারবে। বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। রিফ্লেক্টিভ লেভেল কি? দেখো, আন্ডারস্ট্যান্ডিং আর রিফ্লেক্টিভ লেভেল কিন্তু ভীষণ সম্পর্কযুক্ত, ছোট্ট পার্থক্য। রিফ্লেক্টিভের ক্ষেত্রে যেখানে তুমি বিষয়টাকে নিয়ে প্রয়োগ করতে পারছো, বিশ্লেষণ আছে। রিফ্লেক্টিভে কি থাকবে? প্রতিফলনে বিশ্লেষণ থাকবে, সংশ্লেষণ থাকবে, বিচার বিবেচনা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি জানি না কার কতটা বিষয়টা বোধগম্য হলো, তবে কোনো চিন্তা নেই, যার যতটা মাথায় ঢুকছে ততটা নাও, তারপর তো ডিটেলস তো হচ্ছে। 5B মডেল, এখান থেকে কিন্তু ভীষণ রকম প্রশ্ন আসে, আর এবং ব্যাখ্যামূলক। শুধুমাত্র ওই 5টা মডেল, ওই এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেইন, ওইটুকু নয়, এখান থেকে কিন্তু টোটালি ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল প্রশ্ন আসে, কাজে সেইভাবেই আমরা তৈরি হব। ম্যাসলো, এই সবাই মন দিয়ে পড়বে কিন্তু, হ্যাঁ মনে থাকে যেন। হয়ে গেল, হয়ে গেল। এতে অন্তত পড়াশোনা হয় না। পড়াশোনা করার জন্য চাই কি? চাই আগ্রহ, চাই খিদে, পেটে খিদে চাই, মানে শুধু ভাতের খিদে বলছি না, জীবনে দাঁড়ানোর খিদে। এই খিদেটাকে যোগায় ম্যাসলো তত্ত্বের ড্রাইভ, তাড়না, যে তাড়িয়ে নিয়ে বেড়ায় কি করতে? স্বপ্ন পূরণ করতে, স্বপ্ন পূরণের জন্য। যেটা এপিজে আব্দুল কালাম বলেছিল, স্বপ্ন সেটাই নয় যেটা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা কি করে ঘুমটাই কেড়ে নেয়। তো এই ম্যাসলো তত্ত্বটা আমরা এই বিষয়গুলো কিন্তু পেয়ে যাব। ড্রাইভ,
যে আজকে ভোরে আমি পড়বো মানে পড়বো, পড়তে হবে, এখানে কোনো এক্সকিউজ চলে না, তবেই স্বপ্নটা পূরণ হয়। মানে একসাথে আমি ভোরে সূর্য দেখবো আবার একসাথে আমি বেলা পর্যন্ত ঘুমবো, সেটা তো সম্ভব নয়। যে কোনো একটা তো স্যাক্রিফাইস করতে হবে, সাফার তো করতে হবে। তো মোটিভেশন, ম্যাসলো তত্ত্ব, এগুলো আমরা দেখবো। আর এগুলো সম্পূর্ণ পেডাগজিক্যাল দিক, ভীষণ ভীষণ সোজা। লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ডিসকাশন মেথড, ডিসকভারি মেথড, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রজেক্ট, প্রবলেম সলভিং, এগুলো একটা ক্লাসেই হয়ে যাবে, কারণ যথেষ্ট সোজা। শুধু বিষয়টা কি, তার সুবিধা তার অসুবিধা, বাস। আচ্ছা, ব্লুম, এটাও আমরা ডিটেলস দেখবো। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, আমরা প্রত্যেকে টিচিং করেছি, কাজে মাইক্রো আর ম্যাক্রো কি ডিফারেন্সটা আমরা মোটামুটি জানি। আর একটা যেটা অ্যাসেসমেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রচুর প্রচুর আমরা আলোচনা করছি, সিলেবাস নিয়ে ডিটেলসে যাব। তার আগে তোমাদেরকে আরেকবার জাস্ট একটু আমি জিজ্ঞাসা করছি, একটু কষ্ট করে উত্তর দাও। আমরা মোটামুটি এই অ্যাসেসমেন্ট, এই দেখো আমি একটু দাগ দিচ্ছি, এই অ্যাসেসমেন্ট আর কি বলবো, আচ্ছা শুধু আমি মূল্যায়নটাই দাগ দিলাম, যদি সার্বিক মূল্যায়ন আছে, মূল্যায়ন, এই দুটোর পার্থক্য জানি? হ্যাঁ কি না, জোরসে একটু কুইক বলবে। ভেরি গুড। প্রজেক্ট, কস্তুরী কিন্তু খুব অ্যাক্টিভ, দারুণ দারুণ। মূল্যায়ন হলো সামগ্রিক, ভেরি গুড ভেরি গুড। আর অ্যাসেস, অ্যাসেস হচ্ছে কি, যেহেতু তোমরা জানো, প্রত্যেকে বলো জানো না, শুধু কস্তুরী আর পবন জানে, বাকিরা কেন কিছু বলছে না? তাহলে কি আমি বাকিদের ইন্ট্রোভার্ট ধরে নেবো নাকি? বাকিদের ইন্ট্রোভার্ট ধরে নেবো? ঠিক আছে, ইন্ট্রোভার্ট ধরে নিলাম, বাকিরা ইন্ট্রোভার্ট। ক্লাস চলাকালীন মূল্যায়ন শোনায় ওটা ফরমেটিভ, যেটা বছরের শেষে ওটা সামেটিভ, গঠনগত, সমষ্টিগত। ঠিক আছে, মোটামুটি কিন্তু জানে, বললে হবে না। অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেস করা, শিক্ষার্থীদের অ্যাসেস করা আর কি, তার দুর্বলতা সবলতা মানে সবটাই। আর মূল্যায়ন হচ্ছে সামগ্রিক, তার ক্লাস ওয়ার্ক, তার হোমওয়ার্ক, তার সবটা, তার সবটা, কোনো যদি এক্সট্রা কারিকুলামে সে অ্যাক্টিভ হয়, সবটা মিলিয়ে তাকে ইভ্যালুয়েট করাই মূল্যায়ন। আচ্ছা, যারা বোঝনি বা যাদের বিষয়টা ভুলে গেছো, বা যারা দীর্ঘদিন ডিটাচ রয়েছো, কোনো অসুবিধা নেই। ক্লাসটা আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করব যে যাতে সকলের জন্য কার্যকারী হয়। যারা ভাবছো এগুলার হবে না, ডিটেলস আলোচনা হবে, ছোট ছোট ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা দেখো এখানে রয়েছে পেডাগজিক্যাল জায়গা, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফর অ্যাসেসিং অফ রিডনেস লেভেল অফ লার্নার। এখানে একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, যে শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ। প্রথমত ক্লাসে গিয়ে প্রশ্ন কেন করব? ক্লাসে গিয়ে যে একটু পর পর আমার দিক থেকে আমি একটু প্রশ্ন করছি, এটা দরকার কি? প্রথমত ক্লাসটাকে অ্যাক্টিভ রাখা। দ্বিতীয়ত যেটা আমরা করব সেটা হচ্ছে বিষয় সম্পর্কে শিক্ষার্থী কতটা অবগত, বিষয় সম্পর্কে তার কোনো পূর্ব ধারণা আছে কিনা, বিষয় সম্পর্কে সে বুঝতে পারছে কিনা, বিষয় সম্পর্কে সে আগ্রহী কিনা, সে এবং তাকে সক্রিয় করে তোলা। সব থেকে বড় কথা, তার পূর্ব জ্ঞান বা পূর্ব ধারণা যাচাইয়ের জন্য প্রশ্ন কিন্তু মাস্ট। যদি দেখি তার বিষয় সম্পর্কে ধারণা নেই, তাহলে আমরা কিন্তু সেভাবে শুরু করব। যদি দেখি বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা খুব ভালো আছে, তাহলে আমরা কিন্তু সেভাবে শুরু করব। তো সেই জন্য কিন্তু শিক্ষার্থীদের শিখন প্রস্তুতির পরিমাপের জন্য প্রশ্ন করো। বোঝা গেল? বেশ, এর ডিটেলসে আরো নিটলি রয়েছে। আর শেষ কিছু বিষয়, এটাই শেষ, তারপরে আমরা টপিকে যাব। অর্থ, প্রকৃতি তত্ত্ব, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, মিনিং, নেচার, থিওরিস, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, এগুলো নিয়ে আমরা দেখবো। আর এডগার টেল, যেহেতু এখানে 2023-এ এখান থেকে প্রশ্ন এসেছিল পিটেট এর ক্ষেত্রে, তো এটাও আমরা ডিটেলস আলোচনা করব। আর ক্লাসে ঢুকেই আমরা বলি না স্যার গুড মর্নিং,
স্যার গুড নাইট বা ম্যাম গুড নাইট। আর কি বলি, একটা নির্দিষ্ট টাইম হলে খিদে পায়, নির্দিষ্ট টাইম হলে ঘুম পায়, এগুলো কিন্তু প্যাভলভের তত্ত্ব বা অনুবর্তন তত্ত্বের মধ্যে রয়েছে। ভুল হবে স্বাভাবিক, আমি ভুল করতে করতে শিখবো, ভুল হবে সেটা স্বাভাবিক, ভুল না হবে সেটাই অস্বাভাবিক। প্রচেষ্টাও ভুল, কে বলেছে? থর্নডাইক। পুরস্কার দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াও। তবে এখানে তিনটে জায়গা রয়েছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট এবং পানিশমেন্ট। সেই জায়গাটা আমরা অবশ্যই ডিটেলসে দেখবো। আর গেস্টাল্ট, ঠিক আছে, মানে গেস্টাল্ট যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে যে শিশু না ওই হালকা ভাবে কোনো কিছু নিতে পারে। আচ্ছা, যেমন আচ্ছা এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে কি দেখতে পাচ্ছ? কোহলার, কুটকপকা এবং ওয়ার্ডিমার, কোহলার, কুটকপকা এবং ওয়ার্ডিমার কাস্তুরি। বৃত্ত একটা জিনিস, এখানে একটা জিনিস, এই যে তোমরা তো এখানে কেউ বললে না যে ম্যাডাম আপনি তো কতগুলো ডট দিয়ে রেখেছেন, এ আবার কি বুঝবো? তোমরা বললে এটা একটা বৃত্ত। এবার ঠিক সেম ভাবে গেস্টাল্ট বলেছে আমাদের মস্তিষ্ক কোনো অর্ধেক বিষয়কে নিতে পারে না, আমাদের মস্তিষ্ক সবসময় সামগ্রিক বিষয়টাকে ক্যাচ করে। যেমন আমরা এক্সাম্পল পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাকি জায়গাগুলো ডিটেলসের জন্য রাখলাম। আশা করি সিলেবাস নিয়ে কারোর কোথাও কোনো সমস্যা নেই। আজকে আমরা খুব বাস্তব একটা বিষয় নিয়ে আলোচনা করব, ভীষণ বাস্তব, ডিফেন্স মেকানিজম। কে কে জানি ডিফেন্স মেকানিজম? আমরা কে কে জানি? আচ্ছা কস্তুরী জানে, বাকিরা? তাহলে আমি ধরে নেব যে বাকিটা আমরা জানি না বা ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম বাকি জনা ভুলে গেছে। সোনাই বলছে জানি না, বাহ। প্রিয়াঙ্কা বলছে জানি না, ভেরি গুড ভেরি গুড। সব ভুলে গেছি, আমি জানি তো, বহুদিন ডিটাচের জন্য এটা হয়, কোনো অসুবিধা নেই। চলো তাহলে শুরু করছি। আজকের আলোচ্য বিষয় ডিফেন্স মেকানিজম। প্রসঙ্গত টেট বা সিটেট এই জায়গা থেকে প্রশ্ন কভার করে, সেই জন্য আজকে এই জায়গাটা আমরা রেখেছি। এবং এটা খুব আনন্দমূলক একটা টপিক। আর সবাইকে একটু বলবো যে সিডিপি মুখস্থ নয়, নিজের জীবন দিয়ে রিলেট করো। আমি চেষ্টা করব বাস্তবটাকে নিয়ে রিলেট করতে। প্রথমত প্রশ্নটাকে দেখে নিই, উত্তর তোমরা পরে দেবে, আমি উত্তর দেব না। তোমাদের শ্রেণীকক্ষে কোন শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোন শিশুর ওপর চাপিয়ে দেয়? সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? In your classroom, a child always blame another child for his or her own failures. Which type of defense mechanism is he or she using? Rationalization, projection, repression, compensation. উত্তর তোমরা বলবে, আমি এখন বলবো না। টপিকে যাই। দেখো তোমরা একটু মন দাও, হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট, আবারও বলছি। দেখো ছবিতে কিছু সামান্য ঘটনা আমি তুলে ধরেছি, কিছু সামান্য ঘটনা। আমি সামান্য ঘটনাগুলো বলে আমাদের জীবনটাকে এখানে একটু ইনক্লুড করব। আমি আমার জীবনকে ইনক্লুড করব, চলো, আর তোমরা তোমাদেরকে বসাবে। দেখো এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম, কি রে পরীক্ষা কেমন হয়েছে? ও আমাকে উত্তর দিল, উফ আর বলো না দিদি, কঠিন প্রশ্ন করেছিলেন তাই কম নাম্বার পেয়েছি। ঠিক আছে, তো পরীক্ষায় কম নাম্বার পাওয়ার পর কেউ যদি বলে স্যার খুব কঠিন প্রশ্ন দিয়েছিলেন তাই কম নাম্বার পেয়েছি, তাহলে কি সে নিজের ভুল স্বীকার করছে নাকি অন্য কিছু করছে? 1 নাম্বার, এটা তোমাদের কাছে আমি প্রশ্ন করছি। আমি ভাবিনি বিড়াল ভেঙেছে, আমি মিথ্যা কথা বললাম। কেন বললাম?
কারণ যদি স্বীকার করি আমি ভেঙেছি তাহলে পিঠে পড়বে। তো একটা শিশু ফুলদানি ভেঙে ফেলেছে, মা জিজ্ঞেস করলে সে বলে আমি ভাঙিনি, বিড়াল ভেঙেছে। কেন এমন বললো? তো আজ আমরা জানবো মানুষ এমন আচরণ কেন করে। এটাকেই মনোবিজ্ঞানের ভাষায় ডিফেন্স মেকানিজম বলে, এবং ডিফেন্স মেকানিজম কোথায় পাই? ফ্রয়েড। মনে রাখবে, সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বের মধ্যে আমরা পাচ্ছি ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষণ কৌশল। দেখো, জীবনে, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা 10টা মানুষের সাথে মিশি বা কোনো বাইরের কাজের সাথে যুক্ত বা বাইরের কলেজ হোক, যেখানে হোক, আমরা অনেক সময় এমন কিছু ভুল করি বা ভুল সিদ্ধান্ত নিই জীবনে চলার পথে, যখন আমরা কিছুদিন পর রিয়েলাইজেশন করি যে আমি কাজটা ভুল করেছি, এটা আমার জন্য ঠিক হয়নি, আমি ভুল করেছি, তাই আমার জীবনে আজকে এই দিনটা দেখতে হলো। দেখো, প্রত্যেকটা মানুষের ভুলের দায় তার নিজের, ভুল সিদ্ধান্ত তাই তার নিজের। আমি আবারও একবার বলবো, আমি ভুল করে আমি অন্য কারো দায় চাপাতে পারি, সেটা পারি বলেই ডিফেন্স মেকানিজম রয়েছে, কিন্তু সেটা কিসের জন্য? সেটা শুধুমাত্র নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। বোঝাতে পারলাম? নিজের মনকে ব্যালেন্স করার জন্য, সাময়িক মানসিক তৃপ্তির জন্য। আমি নিজেও জানি আমি পড়িনি, আমি যদি পড়তাম তাহলে আনকমন বলে কিছু থাকতো না, যেমন সিডিপি। শুধু আমি এই আশা করব না যে ম্যাডাম 200টা এমসিকিউ দেবে, আমি এমসিকিউ পড়ে গিয়ে হাই ফাই পরীক্ষা দিয়ে ড্যাং ড্যাং করবো না। সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট, এখানে কনসেপ্ট দরকার, এর বাইরে অন্যথা কিছু নেই। এবং কোয়েশ্চেন প্যাটার্নের যা অবস্থা আমরা জানি, সমস্তটা কনসেপচুয়াল, ব্যাখ্যামূলক, ডিপ থট। আমি জানি আমি পড়িনি, তাও আমি স্যারের দোষ দিলাম। কারণ কি? আমি নিজের মনকে সাময়িক শান্তি দিচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে, এখানেও তাই। আমি জানি আমি ভেঙেছি, কিন্তু আমি মিথ্যা বললাম। কেন বললাম? সাময়িক মারের হাত থেকে বাঁচার জন্য। এই জন্য এগুলোকে বলা হচ্ছে প্রতিরক্ষণ কৌশল, বাংলায় ডিফেন্স মেকানিজম, প্রতিরক্ষণ কৌশল। গেল? মোটামুটি এই স্লাইডটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই আমার বিশ্বাস। যদি কোনো প্রশ্ন জাগে, কোনো ধারণামূলক প্রশ্ন জাগে, সাথে সাথে কমেন্টে করো, আমি দেখে রিপ্লাই করব। এবার দেখো, আমাদের মন নিজের কষ্ট, অপরাধ বোধ বা উদ্বেগ থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু কৌশল ব্যবহার করে, কিছু কৌশল। এই কৌশলগুলোকেই বলে ডিফেন্স মেকানিজম। মোটামুটি সবার ক্লিয়ার আমার বিশ্বাস। এবারে আমরা একটু এই স্লাইডটা দেখব। এই স্লাইডটা এই জন্য দেখবো এখন, কারণ এই যে বললাম না যে আমরা সাময়িকভাবে মনকে সান্ত্বনা দিই, তো এই সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের মনের একটা জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটা হচ্ছে এই যে ইগো। সেটা হচ্ছে কি বললাম? ইগো। ইগো কি করে? দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, তো এবার চলো আরেকটা প্রশ্ন তোমাদেরকে। আমাদের জীবনে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই, অনেক সময় নিই, ভুল মানুষকে বিশ্বাস করি, ঠিক আছে, তারপরে ভুলটা বুঝতে পারি বা ভুল পথে হাঁটি, যাই করি না কেন, আমাদের জীবনের ব্যালেন্সটাকে রক্ষা করে। এক কথায় উত্তর দাও। দেখো, এগুলো তো কোনো গল্প কথা নয়, আমি তোমাদের সাথে কোনো গল্প কথা বলছি না, আমি যা বলছি সব বাস্তব, সব আমাদের সাইকোলজি। তো আমাদের জীবনের ব্যালেন্সটাকে রক্ষা করে, বলো? কে রক্ষা করে? কস্তুরী। যে মিডিয়েট করছে। আচ্ছা, ঠিক আছে। আর বাকিরা? কস্তুরী কিন্তু খুব অ্যাক্টিভ, কস্তুরী কিন্তু সকল প্রশ্নের উত্তর দিচ্ছে। পবন বলছে, ঠিক আছে। বাকিরা? চম্পাও বলেছে ইগো, মৌ বলছে ইগো। বাহ, তা তো সবাই সব জানি।
তাহলে তো সবাই জানি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা জানি, জানি, আর একটু জানলেই হয়ে যাবে, একদম কভার। আচ্ছা, তো প্রথমে ডিফেন্স মেকানিজম হলো ইগো এর এমন অবচেতন বা আনকনসিয়াস মানসিক কৌশল, আচ্ছা, যা অ্যাংজাইটি, ফিয়ার, কনফ্লিক্ট বা গিল্টি থেকে মানুষকে সাময়িকভাবে রক্ষা করে। ঠিক আছে, তো আমি ইদমের একটা গল্প বলবো, সুপার ইগোর একটা গল্প বলবো এবং ইগোর একটা গল্প বলবো। এই গল্পগুলো একটু পরে বলি। এই গল্পে যাবার আগে একটু এই জায়গাটা দেখি, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে তো জানো এখন কেন ক্লাস করছো, এবং এটাও তোমরা জানো যে কোন একজন ম্যাডাম ক্লাস নিচ্ছেন, মোটামুটি বুঝতে পারছি, ভালো লাগছে, একটু ক্লিয়ার, ব্যাস, মোটামুটি এইটুকু তোমরা জানো, এবং এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি এটাও তোমরা জানো। তো আমরা যখন বাস্তব সম্পর্কে অবগত, আমরা কি করছি আমরা জানি, আমরা কেন করছি আমরা জানি, তখন সেটা কনসাস মাইন্ড। কনসাস মাইন্ড মনে রাখবে সচেতন। আমরা এই মুহূর্তে যা ভাবি, অনুভব করি ও বুঝি, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি কথা বলছি, আমি দেখছি, এটা ব্যক্তিত্বের সবচেয়ে ছোট অংশ, প্রায় 10%, মানে 100%-এর মধ্যে 10% কনসাস মাইন্ড। কনসাস মাইন্ড, যে তোমরা এখন কনসাস মাইন্ড রয়েছো, এই ক্লাসটা করছো, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা আমার সঙ্গে কথা বলছো, একটা ইন্টারাকশন মূলক ক্লাস, এটা কনসাস মাইন্ড। তাহলে এই কি মাথায় রাখবো কনসাস মাইন্ডে? কনসাস মাইন্ড হচ্ছে অ্যাক্টিভ এবং সচেতন, এবং আমরা এখন যা করছি জেনে বুঝে, সেটা কনসাস মাইন্ড। ক্লিয়ার? এই একটা কথা ক্লিয়ার? ঠিক আছে, সচেতন সীমা, বেশ। তাহলে প্রি কনসাস কি বা অবচেতন কি? প্রি কনসাস হচ্ছে যে আমি আগের সপ্তাহে কি ক্লাস হয়েছে ভুলে গেছি, এখন আমার মনে নেই, তবে কি, তবে আমি চাইলে মনে করতে পারি, আমি চাইলে মনে করতে পারি, বোঝা গেল? সেটা হচ্ছে প্রি কনসাস। যেমন কোনো স্মৃতি, জ্ঞান, অভিজ্ঞতা যা এখন আমরা ভাবছি না, কিন্তু প্রয়োজনে আমরা মনে করতে পারি, গতকালের ঘটনা, কোনো কবিতার লাইন, কারো ফোন নাম্বার, ঠিক আছে? যেমন গতকাল তুমি কি দিয়ে ভাত খেয়েছো, এটুকু প্রয়োজন নেই মনে করার, দরকার আছে কি দিয়ে খেয়েছো না খেয়েছো, কিন্তু হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে প্রয়োজনে তুমি সেটাকে রিমাইন্ড করতে পারো। তোমার স্কুলের নাম কি, তোমার স্কুলের নাম কি, এটা দরকার আছে এখন না, কিন্তু প্রয়োজনে তুমি সেটাকে চাইলে মনে করতে পারো। ঠিক আছে, তুমি একটা অনুষ্ঠান বাড়িতে কি রঙের পোশাক পরে গেছিলে, দরকার নেই মনে করার, কিন্তু প্রয়োজনে, দরকারে তুমি চাইলে মনে করতে পারো। এটা হচ্ছে প্রি কনসাস বা অবচেতন। এটা অবচেতন নয়, ঠিক, এটা প্রাক সচেতন হিসাবে আমরা বলে থাকি, ঠিক আছে? এটা প্রাক, আমি প্রাক লিখে রাখলাম এখানে, সচেতন। কনসাস যেটা সক্রিয়, এবং বর্তমানে আমরা কি করছি, কেন করছি আমি অবগত, এটা আমি ভুলে গেছি, চাইলে মনে করতে পারি, রয়েছে আর কি, স্মৃতিতে রয়েছে। আর যেটা 70% জুড়ে রয়েছে, সেটা হচ্ছে আনকনসাস মাইন্ড। আনকনসাস মাইন্ড, আচ্ছা, যেমন আগেটা একটু দেখি, এমন সব চিন্তা, অনুভূতি, স্মৃতি, ইচ্ছা, ভয়, কামনা ইত্যাদি যা আমরা জানি না এবং সহজে মনে করতে পারি না। আমাদের অনেক আচরণের নিয়ন্ত্রণ এই স্তর থেকে হয়, যেটা ডিফেন্স মেকানিজম। দেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ডিফেন্স মেকানিজম মূলত এই স্তরেরই কাজ, এটা ব্যক্তিত্বের সবচেয়ে বড় অংশ। এবার তোমাদের সঙ্গে আমার এত কথা বলতে ইচ্ছা করছে এখন, দেখো, এবার যদি প্রশ্ন করি যে ডিফেন্স মেকানিজম, যে আমরা সাময়িকভাবে নিজের মনকে শান্ত করার জন্য, উদ্বেগ কমানোর জন্য, অ্যাংজাইটি বা গিল্টি ফিল থেকে বাঁচার জন্য আমরা অজুহাত বের করি, এক কথায় ডিফেন্স মেকানিজম কিছুটা অজুহাত। তো সেখানের সঙ্গে আমরা তুলনা করেছি অবচেতন স্তরে, কারণ
এটা কি হয়, স্মৃতি, ইচ্ছা, ভয়, কামনা আমরা জানি না এবং সহজে মনে করতে পারি না। মানে আমরা কি করি, নিজের অজান্তেই কিন্তু অজুহাতগুলো বানিয়ে ফেলি। কিন্তু আমরা যদি কনসাস মাইন্ডে যাই, সেখানে কিন্তু গিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমি পড়িনি তাই কমন পাইনি, পড়িনি সেই জন্য কমন পাইনি, বা আমি এই ভুল সিদ্ধান্ত নিয়েছি তাই আমার সাথে এটা হয়েছে। ঠিক আছে, আবার একটা আইফোন চাই, সবার হাতে আইফোন, আমার কেন নেই, এবার আমার হাতে থাকতে হবে। এটা তোমার কনসাস মাইন্ডে তুমি ভাবছো। কিন্তু যখন তুমি ভাবছো যা এখন আইফোনে তো অনেক টাকা লাগে, আমি কিছু টাকা সেভিংস করি তারপর আমি আইফোন কিনবো, ঠিক আছে, এবার তোমার যে ওই সুপ্ত বাসনা, যে সুপ্ত ইচ্ছা, সেটা কোথায় যায় জানো? সেটা কিন্তু আমরা দমন করি, আর যখন দমন করি তখন কিন্তু দমিত ইচ্ছা চলে আসে আনকনসিয়াস মাইন্ডে। আনকনসিয়াস মাইন্ডে দমিত ইচ্ছা, চিন্তা, ভাবনা, ক্ষোভ, রাগ সমস্তটা থাকে, যেটা আমরা দেখাতে পারি না কনসিয়াস মাইন্ডে, কারণ কনসিয়াস মাইন্ডে সবসময় বাস্তব। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে এবারে আমি যে দমন করে আনকনসিয়াস মাইন্ডে আমার স্বপ্নটাকে আমি দমন করলাম, তার মানে কি আমার স্বপ্নটা বা আমার ইচ্ছাটা জীবন থেকে মুছে গেল? জীবন থেকে কি মুছে গেল আমার স্বপ্ন বা আমার ইচ্ছা? না, সেটা আমরা মাঝে মধ্যে দেখবে আবার কিন্তু মানে সচেতনতায় আমাদের মধ্যে, মানে মাঝে মধ্যে আমরা স্বপ্ন দেখি বা মাঝে মধ্যে আমাদের মনের মধ্যে সেটা আসে, ইস যদি একটা ফোন থাকতো, আবার আমরা দমন করি। সেটা কিন্তু আমরা ডিলিট করে ফেলি না বা মন থেকে মুছেও ফেলি না, সেটা শুধুমাত্র দমন করা থাকে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে, প্রচুর উদাহরণ রয়েছে। বেশ, আচ্ছা আমাকে শুধু বলো, এইটুকু কি বুঝতে পেরেছো না কারোর কোনো সমস্যা আছে? এটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? ডাউটের জায়গাগুলো একটু জিজ্ঞেস করো। বুঝতে পেরেছি, কস্তুরী বলেছে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। বেশ, এবারে তাহলে আমরা গল্প করবো একটু। চলো এবার গল্প শুরু করি। গল্পের জায়গাটা হচ্ছে ছোট্ট করে গল্প বলবো, কারণ ডিটেলসে তো আবার আমরা আলোচনা করবোই। ছোট ছোট গল্প। ইদম, এটা হচ্ছে ইদম। ইদমকে তোমরা একদম চোখ বন্ধ করে রিলেট করো কোনো বাচ্চার সঙ্গে, চোখ বন্ধ করে, তার সঙ্গে একটা ছোট বাচ্চা। তো আমি মেলায় গেছি, আমি মেলায় গেছি, হ্যাঁ আমায় পুতুল কিনে দিতে হবে, তো দিতেই হবে। পুতুলের দাম কত? 500 টাকা। আমার পুতুল কিনে না দিলে আমি গড়াগড়ি খাবো মেলার মধ্যে, আমার চাই মানে চাই, পয়সা আছে কি নেই আমি দেখতে যাব না। আমি চাউমিন খাবো, আমাকে চাউমিন কিনে দিতেই হবে। আমি লেস খাবো, আমাকে লেস কিনে দিতেই হবে। তাহলে ইদম কি? ইদম হচ্ছে সুখভোগের নীতি। ও বাবা, তখন থেকে ম্যাডাম বকেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, ক্লাস করিয়ে যাচ্ছে, শেষ আর হয় না, একটু আরাম করবো, একটু শোবো। এটা হচ্ছে ইদম। ইদম কিন্তু সবসময় সুখ খোঁজে, সুখ ভোগের নীতিতেও থাকতে চায়, ভালো থাকবো, আরামে থাকবো, আমি বাস্তবতা বুঝি না। বোঝা গেল? এটা হচ্ছে ইদম। সুপার ইগো কি? হচ্ছে বিবেকের কেন্দ্রস্থল। এটা উচিত নয়, এটা করা যায় না, এটা করলে ক্ষতি হয়, মানে এটা খুব ভালো বোঝে, মানে একদম বিবেকবান। আর ইগো কি? ইগো হচ্ছে সবসময় ইদম আর সুপার ইগোর মধ্যে ভারসাম্য রক্ষা করে, যার জন্য আমাদের জীবনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তোমাদের সঙ্গে আমি পিকনিকে গেছি, তোমরা যারা যারা রিপ্লে করছো আমি তাদের সঙ্গে সঙ্গে পিকনিকে গেছি। কস্তুরীর সঙ্গে, মীনাক্ষী, তাই তো, অর্ণ, প্রত্যেকের সঙ্গে, পূজা, সবার সঙ্গে আমি পিকনিকে গেছি। আচ্ছা, এবার পিকনিকে গিয়ে আমার খুব খিদে পেয়েছে, তোমাদের সঙ্গে বাস থেকে নেমেছি, প্রচন্ড খিদে পেয়েছে। তা তোমরা সবাই ভালো ভালো টিফিন বের করছো ব্যাগের থেকে, অথচ আমি টিফিন নিইনি। যা, খিদেটা আমারই বেশি পেয়েছে, আমার টিফিন নেই ব্যাগে। তখন দেখলাম তোমরা কেউ চাউমিন বের করছো, কেউ বার্গার বের করছো, কেউ ভালো ভালো খাবার বের করছো। তখন ইদম ইদম আমাকে পরামর্শ দিল, দেখো এটা কিন্তু গল্প নয়, এটা মানে ইদমের আর কি যে
বৈশিষ্ট্য সেটা তুলে ধরার চেষ্টা করছি। ইদম আমাকে বলছে, মন আমাকে বলছে, ইদম মানে আমার ইদম মন বলছে সবার থেকে নিয়ে খেয়ে নে, খিদে পেয়েছে সবার থেকে নিয়ে খা, তুই আনিস না কি হয়েছে। এই বুদ্ধি কে দিল? ইদম। মানে ইদম সুখ ভোগের নীতি, ও সুখ ভোগটাকে গুরুত্ব দেয়, বাস্তবকে নয়। তাহলে সবার থেকে কেড়ে কেড়ে নিতে খেয়ে কে অনুমতি দিল? ইদম। আচ্ছা, এবার সুপার ইগো আমাকে আবার বুদ্ধি দিল, না তুমি আনোনি, তোমাকে যদি কেউ শেয়ার করে তুমি সেই ক্ষেত্রে নিতে পারো, নইলে 5 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনে খাও, তাও ভালো, ওইভাবে সবার থেকে নেবে না। কে পরামর্শ দিল? এই পরামর্শ দিল আমাকে সুপার ইগো। বেশ, এবার ইগো আবার বলছে ঠিক আছে খিদে পেয়েছে তো, কেউ যদি দেয় তো শেয়ার করে খাক, অসুবিধা কি, কেউ যদি দেয় শেয়ার করে খাক। এটা হচ্ছে ইগো, যে সবসময় ব্যালেন্স রক্ষা করতে হেল্প করে। বোঝা গেল? তো এবারে আমাকে বলো যে ইদম, সুপার ইগো আর ইগো, আমাদের যে মনের যে 3টে জায়গা, এই 3টে জায়গা ক্লিয়ার? ও বাস্তব, বাস্তব, সুপার ইগো বিবেকবান, আর ইদম হচ্ছে বাচ্চা ছেলে, একদম ছেলে মানুষ, চাই চাই খাবো খাবো, আমি আমারটা দেখবো, এই আর কি। বলো, এইটুকু জায়গা থেকে কোনো প্রশ্ন? এইটুকু জায়গা থেকে কোনো প্রশ্ন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ, এটুকু জায়গা থেকে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এবারে তাহলে আমরা এইটুকু জায়গা তো বুঝলাম, এবার একটু ডিফেন্স মেকানিজম নিয়ে যেটা বলছিলাম সেই জায়গাগুলো একবার দেখভাল করব। তোমাদের প্রথমে বলছিলাম যেটা সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব, এখানে একটু দেখে নাও যে সিগমুন্ড ফ্রয়েডের মনোবৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী মানুষ অচেতন ভাবে বিভিন্ন প্রতিরক্ষা কৌশল বা ডিফেন্স মেকানিজম ব্যবহার করে মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা থেকে নিজেদের রক্ষা করে। তাহলে আমরা ডিফেন্স মেকানিজম কেন ব্যবহার করি? নিজেদের মানসিক দুশ্চিন্তা আর উদ্বেগ কমানোর জন্য, সাময়িক নিজেকে ভালো রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। এটা কার তত্ত্ব? সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব। আচ্ছা, এগুলো মূলত মনসমীক্ষণ তত্ত্ব, সাইকো অ্যানালিটিক থিওরি। বেশ, আর মনসমীক্ষণ তত্ত্বের মধ্যে কি রয়েছে? ইগো, বাচ্চা মানে ইগো যেটা বাস্তব নিয়ে চলে, আত্মসত্তার মাধ্যমে পরিচালিত হয়। তো নিচে এই প্রতিরক্ষণ কৌশলগুলো আমরা আলোচনা করছি। প্রথমে যেটা অস্বীকার করা। অস্বীকার কি? ডিনাই, আমি মানছি না, আমি মানব না, হচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ডিনাই। ঠিক আছে, এটা এমন একটা প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি বাস্তবতাকে অস্বীকার করে। কারো নিকট আত্মীয় মারা গেলেও সে মেনে নিতে চায় না, ভাবতে থাকে যে সে এখনো বেঁচে আছে। মানে শুধু এটা তো একটা এক্সাম্পল। অস্বীকার মানে বাস্তবটাকে আমি মানবো না, যেটা বাস্তব সেটাকে আমার কষ্ট হয় মানতে, আমার ভয় লাগে মানতে, সেটাকে আমি অস্বীকার করব। এই হচ্ছে অস্বীকার বা ডিনায়াল। রিপ্রেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রিপ্রেশন এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ব্যক্তি তার মানসিকভাবে অস্বস্তিকর চিন্তা, ইচ্ছা, স্মৃতিকে অবচেতনে ঠেলে দেয়। শৈশবে কোনো ট্রমাটিক ঘটনা ঘটলেও ব্যক্তি সেটার কথা মনে করে না, সেটাও তার আচরণে প্রভাব ফেলে। রিপ্রেশন, দমন, আমি তোমাদের একটু আগে বলছিলাম এই জায়গাটায়, আমি যদি আবার যাই, দমন করা। আবার কোনো কষ্টের ঘটনা, কেউ আমাকে অপমান করেছে সেই ঘটনা, বা আমার কোনো ছোটবেলায় কোনো একটা খারাপ ঘটনা আমার সাথে ঘটেছে সেই ঘটনা, যেটা আমাকে কষ্ট দেয়, যেটা আমাকে কাঁদায়, যেটা আমার সুখ কেড়ে নেয়, সেটা কিন্তু আমি কনসিয়াস মাইন্ড থেকে আমি আনকনসিয়াস মাইন্ডটা দমন করি। তার মানে কিন্তু আমি ভুলে যাই না, আমি চেষ্টা করি বা ভুলে থাকি, মাঝে মধ্যে হয়তো সেটা চাড়া দেয় কিন্তু ভুলে থাকি। এটা হচ্ছে রিপ্রেশন, এটা হচ্ছে রিপ্রেশন, দমন। প্রজেকশন, চাপিয়ে দেওয়া। যদি কেউ নিজের মধ্যে রাগ অনুভব করে তবে সে মনে করতে পারে অন্যরা তার প্রতি রাগান্বিত। আমি রেগে আছি তোমার ওপর, আমি ভাবছি তুমিও আমার উপর রেগে আছো। এবং বাস্তব তো, এই বাস্তবের ওপরে আর কিচ্ছু হয় না। এটা হচ্ছে প্রজেকশন, চাপিয়ে দিচ্ছি।
ডিসপ্লেসমেন্ট। আমি তোমাকে খুব বকলাম, কাকে বকলাম? কাকে? কারোর একজনের নাম নেই যে ভালো পড়াশোনা করেছে, কস্তুরী। আমি কস্তুরীর নামটা লাস্টে পেলাম। হ্যাঁ, কোশ্চেন করবো তো বাবা, একটু দাঁড়াও, একটু এগোই। কস্তুরীকে আমি খুব বকলাম। এবার কস্তুরীকে বকার পরে কি হলো, কস্তুরী আমাকে তো আর রাগটা দেখাতে পারলো না, তাই ও বাড়িতে বাড়িতে কাউকে ভীষণ ভাবে রাগটা ঝাড়লো। তো এটা কি? ডিসপ্লেসমেন্ট, যে একজনের রাগ অন্যজনের ওপর নিক্ষেপ করা। মানে কি হয়, মানুষ তো সবসময় সবলতা না, দুর্বলের উপরে রাগটা দেখায়। কাজেই এখন আমি টিচার হিসেবে আমাকে রাগ দেখালো না, বাড়িতে কাউকে একটা রাগ দেখিয়ে দিল, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। রেশনালাইজেশন, যেটা যুক্তিকরণ। পরীক্ষায় খারাপ ফল করলে বলার চেষ্টা করে প্রশ্নগুলো খুব কঠিন ছিল, শিক্ষক ভালো করে খাতা দেখেনি, বোঝা গেল? রেশনালাইজেশন, যুক্তিকরণ। কি যুক্তি? না, নিজের নতুন করে একটা যুক্তি সাজানো, সেখানে আমি মানতে পারছি না যে আমি পড়ি। এটা হচ্ছে রেশনালাইজেশন। রিয়াকশন ফরমেশন, কেউ যদি নিজের ভেতর ঈর্ষাবোধ করে তবে সে সেই ব্যক্তির প্রতি অতিরিক্ত সদয় আচরণ করে। যেমন এখন কিছু রিলেট করতে পারছো বাস্তবের সঙ্গে? কে আমায় হিংসা করে, কে আমায় ভালোবাসে, আমি বুঝতেই পারি না। কারণ কি? ওই যে এটাই কারণ, রিয়াকশন ফরমেশন। কারণ যে হিংসা করে সে সবসময় মুখে ভালো ভাব নিয়ে থাকে, সবসময় একটা ভালো আচরণ দেয়। আর সাবলিমেশন, যেটা অপ্রীতিকর উত্তেজনা কমানোর জন্য কোনো সামাজিক বা সেবামূলক কাজে নিয়োজিত করে। আর কি রয়েছে? রিগ্রেশন। রিগ্রেশনটা হচ্ছে যখন, এটা আমি একটা এক্সাম্পল রয়েছে, যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি মানসিক চাপে পড়ে কান্নাকাটি শুরু করে বা শিশুর মতন আচরণ করে, এটা হচ্ছে রিগ্রেশন। বেশ, আমাদের ক্ষেত্রেও তাই। দেখবে যখন চোখের সামনে দিয়ে তোমার কাছের মানুষ, মানে যে তোমাকে অনেক ভালোবাসতো, হয়তো পরিবার পরিজন কেউ, যখন সেটা ভাগ হয়ে যাচ্ছে বা তোমার জিনিসপত্রে কেউ ভাগ বসাচ্ছে, তখন সেটা আমরা মানতে পারি না, এবং সেই আগের অ্যাটেনশনটা চাওয়ার জন্য আমরা আবার ছেলে মানুষের মতো আচরণ করি। এটাকেই বলা হচ্ছে পুনরায় শিশুসুলভ আচরণ। বেশ, আর এই দুটো, একটা হচ্ছে সাপ্রেশন, এটা দমনের মতন কিছুটা। কেউ পরীক্ষার আগে ব্যক্তিগত সমস্যা নিয়ে ভাবতে চায় না, এটা নিয়ে চিন্তা করবে বলে পরে ঠিক করে, যেটা এটা হচ্ছে সাপ্রেশন। আর ইন্টেলেকচুয়ালাইজেশন, মানে বৌদ্ধিক দিক থেকে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয় বা যে কোনো কিছু হতে পারে, যে কোনো এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি, তবে সে তার আবেগ প্রকাশ না করে শুধুমাত্র রোগটির বৈজ্ঞানিক দিক নিয়ে আলোচনা করে, মানে যুক্তি খোঁজে, ইন্টেলেকচুয়ালাইজেশন, সেটা বৌদ্ধিক দিক থেকে বিচার করতে চায়। বেশ, এবারে আবার এখানে একটা বক্তব্য তোমাদের কাছে আছে, সেটা হচ্ছে যে এই যে জায়গাগুলো আমরা দেখলাম, সেটা খুব ভালো করে কিন্তু দেখতে হবে, প্রত্যেকটা জায়গা ভালো করে দেখতে হবে। তারপরে মানে বুঝে বুঝে, প্রথমত আমি বলবো বুঝে বুঝে পড়তে হবে। তার সাথে এক্সাম্পল এটা রাখতে পারো, নিজে কিছু এক্সাম্পল চাইলে অ্যাড করে করে বুঝতে পারো। যদিও আজকে টপিকটা অনেকের কাছে নাকি নতুন, অনেকে বলছিল যে বিষয়টা অনেকটা নতুন, তো সেই জন্য বলছি যে খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে। আর সিডিপি, আমি আবার এক কথা বলবো, সিডিপি এটা নয়, মুখস্থ একদম নয়, বুঝে 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 পড়তে হবে। বেশ, তো কেউ একজন বলছিল না ম্যাম প্রশ্ন করুন, চলো নিয়ে কিছু প্রশ্ন দেখি। আর একদম প্রথম প্রশ্ন বলেছিলাম, এই প্রশ্নের উত্তর কি? আচ্ছা, তোমার শ্রেণীকক্ষে দায় সর্বদা অন্য কোনো শিশুর উপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? বলো। এটা সব থেকে সোজা প্রশ্ন, দেখি তো কার কতটা কনসেপ্ট ক্লিয়ার হলো। এ ডি সি, আচ্ছা রুমা, থ্যাংক ইউ। ডি প্রজেকশন, শোভনা, ভেরি গুড।
পিঙ্কি, অর্ণব, আরো পড়তে হবে, কিচ্ছু করার নেই, আরো পড়তে হবে, আরো জ্ঞান, মানে ভীষণ ভীষণ রকম স্বচ্ছ। আমি বলছি কি, বিষয়গুলোকে এমন ভাবে ঠোঁটস্থ করে নেব, কনসেপ্ট গুলোকে এত সুন্দর ভাবে বুঝে নেব, যাতে আমরা না বলতে পারি যে আনকমন, যাতে আমাদের প্রজেকশনের জায়গাটা নিতেই না হয়। প্রক্ষেপণ চাপিয়ে দেওয়া, চাপিয়ে দাও, ব্যর্থতা তো চাপিয়ে দিচ্ছি, সেটা প্রজেকশন। ঠিক আছে, আচ্ছা এবার কিছু এমসিকিউ। আচ্ছা আমি এটা ইয়ারটা মেনশন করিনি, কারণ এই কনসেপ্ট রিলেটেড এমসিকিউ এসেছিল, এই কনসেপ্টটাকে নিয়ে এমসিকিউ এসেছিল। তো দেখো, একজন শিক্ষার্থী পরীক্ষায় খারাপ ফল করার পর বলে প্রশ্নপত্র খুব কঠিন ছিল, এটা কোন প্রতিরক্ষণ কৌশলের উদাহরণ? দেখিনি, দাঁড়াও, তোমরা কি কি উত্তর করছো? যৌক্তিকতা, এ। আচ্ছা বেশিরভাগ উত্তর এসছে কিন্তু এ। দাঁড়াও, যৌক্তিকতা, ঠিক ঠিক বলছো? পরীক্ষায় খারাপ ফল করার ফলে প্রশ্নপত্র কঠিন ছিল, দাঁড়াও এটা এই পেনটা করে রাখলাম, হ্যাঁ পেয়েছি। বাহ, অপশনে প্রচুর প্রচুর সঠিক উত্তর এসছে, সেটা হচ্ছে যুক্তি বা রেশনালাইজেশন, মানে নিজের আচরণ ব্যর্থতার দায় গ্রহণযোগ্য যুক্তি বা একটা অজুহাত তৈরি করছে। ঠিক আছে, আর আগেরটা কি ছিল, চাপিয়ে দিচ্ছিল, চাপিয়ে দিচ্ছিল, সেই জন্য সেটা হয়েছিল প্রক্ষেপণ, প্রজেকশন। পরের প্রশ্ন, বেদনাদায়ক শৈশবের অভিজ্ঞতাকে অচেতন ভাবে ভুলে যাওয়াকে কি বলা হয়? বলো, রিপ্রেশন, ডিনাইল, প্রজেকশন, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা বেদনাদায়ক, বলো দেখি, চেক করে নিচ্ছি আমি। এই কনসেপ্টটাকে নিয়ে আপার প্রাইমারিতে কিন্তু প্রশ্ন এসেছিল, দেখে নিচ্ছি তারা। আচ্ছা প্রচুর 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 কোয়েশ্চেন নাম্বার কই? কোয়েশ্চেন নাম্বার দিলে তো সুবিধা হবে বুঝতে। রিপ্রেশন এ, বি, আচ্ছা এ বি মিলিয়ে এসছে, এ বি মিলিয়ে এসছে। সঠিক উত্তর হবে না, এটা অস্বীকার করছে তা তো নয়, এখানে কি অস্বীকার করা, জীবনের কোনো ঘটনা বা যা হোক আমি অস্বীকার করছি, সেটা ডিনাইল। আর শৈশবের অভিজ্ঞতাকে অচেতন ভাবে ভুলে যাওয়াকে বলা হয় অবদমন বা রিপ্রেশন। ঠিক আছে, সেটা পেইনফুল কিছু হতে পারে, হয়তো আমাকে একবার কুকুরে কামড়েছিল, এবার কুকুর দেখলে আমি ভয় পাই, সেটাকে আমি অবদমন করলাম, বা আমি আমার সাথে কেউ কোনো খারাপ ঘটনা ঘটিয়েছিল বা আমাকে কেউ খুব অপমান করেছিল, সেটা আমি ভুলে যেতে চাই। কোনো কষ্ট বা কোনো একটা বেদনাদায়ক শৈশবের অভিজ্ঞতা যেটা অচেতন ভাবেই মন থেকে আমরা মানে সরিয়ে রাখি বা ভুলে যাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে রিপ্রেশন। ভুলে তো যাওয়া যায় না, চেষ্টা করি। আর এটাও একটা কনসেপ্ট রিলেটেড এমসিকিউ, মানে এই কনসেপ্টটাকে নিয়ে এমসিকিউ এসেছিল। একজন শিক্ষার্থী শিক্ষকের ওপর রাগ করতে না পেরে বাড়ি গিয়ে ছোট ভাইয়ের ওপর রাগ প্রকাশ করে, এটা কোন প্রতিরক্ষণ কৌশল? বলো, খুব সোজা প্রশ্ন, কিন্তু এটা মনে হয় যত প্রশ্ন এসেছে সব থেকে সোজা। যত প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে সব থেকে সোজা। বাহ, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। অপশন বি, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো আমার এখন কিছু বলার আছে কিনা সেটা পরে বলছি, আগে বলো যে তোমরা কিছু একটা প্রশ্ন করো,
যা আলোচনা হলো তার পরিপ্রেক্ষিতে অবশ্যই টপিক রিলেটেড কোনো প্রশ্ন জেগেছে, টপিক রিলেটেড আমি সবাইকে বলছি, যারা চুপচাপ ছিলে তাদের জন্য, যারা অ্যাক্টিভ ছিলে তাদের জন্য, প্রত্যেকের জন্য। কোনো প্রশ্ন জাগেনি আজকের ক্লাস করে? কোনো প্রশ্ন জাগেনি? কোনো প্রশ্ন জাগেনি? আচ্ছা আচ্ছা, কস্তুরী জাগেনি, বাকিদের? প্রতিক্রিয়া বিলম্বিত করা, মাইন্ড সেট আপ করতে পারছি না। কিছুদিন ক্লাস করো, মাইন্ড সেট আপ করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে বিলম্বিত প্রতিক্রিয়া। ঠিক আছে, ওই কনসেপ্টটা বলে দিচ্ছি আমি। এই দেখো, এতবার করে জিজ্ঞেস না করলে কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবটাই স্বাভাবিক ব্যাপার। কারণ যেহেতু এগুলো সিলেবাস রিলেটেড এবং গুরুত্বপূর্ণ, মানে এগুলোকে বাদ দেওয়া যায় না। আচ্ছা, রিয়াকশন ফরমেশন একটা প্রশ্ন রয়েছে তোমাদের মধ্যে থেকে, যে এটা এমন একটা কৌশল যেখানে ব্যক্তি নিজের আসল অনুভূতির ঠিক বিপরীত আচরণ করে। এখান থেকে আমাকে ভাবতে হবে যে অন্য একটা এক্সাম্পল, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখান থেকে অন্য একটা এক্সাম্পল আমাকে দিতে পারবে? দেখি মস্তিষ্ক কতটা কার্যকারী আমাদের। এখান থেকে ঠিক এই রিলেটেড অন্য এক্সাম্পল কি? অন্য এক্সাম্পল কি হবে? কেউ যদি নিজের ভেতরে ঈর্ষাবোধ করে, তবে সে সেই ব্যক্তির প্রতি অতিরিক্ত সদয় আচরণ করে। আচ্ছা, ভালো করে বোঝো। প্রথমত, এটা কোনো ব্যক্তির বা কোনো শিক্ষার্থীর মনে এক ধরনের অনুভূতি। কি বললাম? এটা এক ধরনের অনুভূতি, গ্রহণ করতে পারে না বা প্রকাশ করতে অস্বস্তি বোধ করে, তখন ঠিক তার বিপরীত আচরণ করে। আজকে তুমি আমাকে পছন্দ করো না, ভালো কথা, পছন্দ না, একটা মানুষকে তো সবার ভালো লাগবে না, পছন্দ হবে না, কিন্তু তুমি সেটা আমাকে বুঝতেই দিচ্ছ না, এত ভালো ব্যবহার করছো। ওটা যে এটা একটা অনুভূতি, সেটা ভালো অনুভূতি হতে পারে, সেটা খারাপ অনুভূতি হতে পারে। যখন সেই বাস্তব অনুভূতিটা আমি প্রকাশ করতে বা আমরা প্রকাশ করতে অস্বস্তি বোধ করি, তখন ঠিক তার বিপরীত আচরণ করি, ঠিক তার বিপরীত আচরণ করি। মনের আসল অনুভূতি ঈর্ষাবোধ, কিন্তু বিপরীত আচরণ করছি দারুণ সদয়। আবার আমি খুব ঘৃণা করছি, তার বিপরীত আচরণ করছি অতিরিক্ত ভালোবাসা। ঠিক আছে, যেমন রাহুল তার এক সহপাঠীকে ভিতরে ভিতরে অপছন্দ করে, কিন্তু সে নিজের এই অপছন্দের অনুভূতিকে মেনে নিতে পারে না, তাই সে সহপাঠীর সঙ্গে খুব ভালো ব্যবহার করে, বারবার সহপাঠীর প্রশংসা করে, সবসময় মানে সহপাঠীকে সাহায্য করতে চায়। এটা হচ্ছে প্রতিক্রিয়া গঠন। মানে সে পছন্দের অনুভূতিকে সে মেনে নিতে পারছে না এবং তার বিপরীত আচরণটা করছে, এবং যেটা সেই আচরণটা কি হচ্ছে, সে প্রকাশ করতেও অস্বস্তি বোধ করছে, যার ফলস্বরূপ সে তার বিপরীত আচরণ করছে, প্রতিক্রিয়ামূলক। ঠিক আছে, এই তো হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এখানে একটা কথা, একটা ক্লাসে এই ছোট্ট একটা সেকশনে আমার পক্ষে যেমন সবটা তুলে ধরা সম্ভব নয়, তেমনি তোমাদের পক্ষেও কিন্তু সবটা গ্রহণ করাও সম্ভব নয়। এটা সত্যি কথা, এটা একদম সত্যি কথা। তো একটা ক্লাস তখনই খুব ভালোভাবে যায় যখন বিষয় সম্পর্কে একটা পূর্ব ধারণা থাকে, তখন আমরা খুব ভালোভাবে সেটাকে সমন্বয় করতে পারি, হ্যাঁ, অন্তর্দৃষ্টি করতে পারি, তখন সেটা অনেক বেশি কার্যকারী হয়। তো পিডিএফ তো আমি শেয়ার করব, তোমরা পিডিএফ গুলো কালেক্ট করে নেবে, তারপরে খুব ভালোভাবে দেখবে, তার
পরেও যদি সমস্যা থাকে তাহলে আমাকে পরের লাইভ ক্লাসে জিজ্ঞেস করবে। আর এখানে আমি যে পিডিএফটা শেয়ার করছি বোথ, আচ্ছা এখানে বলে রাখি বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা পিডিএফ পাচ্ছ, বোথ ল্যাঙ্গুয়েজে পিডিএফ পাচ্ছ, বাংলা থাকছে এবং ইংলিশ থাকছে, যাতে টেট এবং সিটেট উভয় এক্সামের জন্য আমরা প্রিপেয়ার হয়ে যাই। আর এখানে কিছু এক্সট্রা এমসিকিউ আমি তোমাদের প্রোভাইড করে রাখছি, অবশ্যই সেটা ফ্রয়েড থেকে তোমরা পারলে পড়বে, না পারলে ফ্রয়েডটা যখন পুরোপুরি আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা এমসিকিউ গুলো একসাথে বসে সলভ করে নেব, ঠিক আছে? আর তোমাদেরকে আবার বলছি যে সিডিপি আবার মানে বারবার ওই একটা জিনিস বলছি, শুধু 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 কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যাও, শুধু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যাও। আচ্ছা, কিছুটা সে এবার সেটা অন্য কারো ক্ষেত্রে যখন আমরা কম্পেয়ার করি তখন সেটা হতে পারে। 5 নাম্বারটা বুঝিয়ে দেবে না? 5 নাম্বারে কি আছে? 5 নাম্বারে কি আছে? ও যুক্তি করো, যেটা যুক্তি। খারাপ ফল করেছি, এই আজকে ক্লাসে জয়েন করোনি কেন? তুমি বললে ম্যাডাম খুব শরীর খারাপ ছিল, আসলে কিন্তু তোমার শরীর খারাপ ছিল না, তুমি একদম সুস্থ, একদম সুস্থ, তুমি নিজেও জানো তুমি সুস্থ, কিন্তু ওই বললে বকা খাবে, সেই জন্য তুমি একটা মিথ্যা একটা যুক্তি আমাকে দিয়ে দিলে। এই রেজাল্ট খারাপ হয়েছে কেন? সিডিপি তে এত কম নাম্বার কেন? ওরে বাবা, দেখেছেন কোয়েশ্চেন, কত বড় বড় প্রশ্ন এটা হয়েছে, এত বড় প্রশ্ন ম্যাডাম পড়তেই তো সময় চলে গেছে, উত্তর আর কি করব, এত বড় বড় ব্যাখ্যামূলক প্রশ্ন। আরে বাবা, আমার ধারণা স্বচ্ছ নেই, আমার কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি অ্যাটেন্ড করতে পারিনি সেটা নয়, ও প্রশ্ন এমন প্রশ্ন দিয়েছে আমি একটাও পারিনি ম্যাডাম, তাই খারাপ হয়েছে। যুক্তি দিচ্ছি, যুক্তি দিচ্ছি, এবং সেটা আমি নিজেও জানি যে ফল্ট আমার আছে, কিন্তু সেটা আমি স্বীকার করবো না, আমি মিথ্যা একটা যুক্তি দিচ্ছি। কেন দিচ্ছি? নিজেকে স্যাটিসফাইড করার জন্য, সাময়িক নিজের মনকে শান্ত রাখার জন্য, নিজেকে গিল্টি ফিল করার জন্য, নিজের অ্যাংজাইটি কমানোর জন্য। এটাই ডিফেন্স মেকানিজম, কিচ্ছু প্রবলেম নেই। একবার পড়ো পিডিএফ, দেখবে ছোট ছোট যে প্রবলেম সেইগুলোও সলভ হয়ে যাবে। তবে একটা কথা, যখন পড়বে, যখন দেখবে যে আমার সমস্যা হচ্ছে, তখন একটু বাস্তব একটা উদাহরণ রিলেট করে করে একটু পড়ার চেষ্টা করবে, সেটা সমস্ত থিওরির জন্য সিডিপি, ঠিক আছে? বাস্তব একটা করে এক্সাম্পল রিলেট করে করে পড়বে। আশা করি তোমাদের কারোর কোথাও কোনো সমস্যা নেই। পিডিএফ শেয়ার করছি, পড়ো, পড়ার পর সমস্যা হলে আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি আবার বলে দেব। বোঝা গেল? তোমরা প্রত্যেকে খুব অ্যাক্টিভ ছিলে, খুব সুন্দরভাবে ক্লাসটাকে অ্যাটেন্ড করেছো, এবং ক্লাসটাকে যতটা সম্ভব তোমরা অ্যাক্টিভ রেখেছো আর প্রাণবন্ত করেছো, সেই জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, প্রত্যেকটা ক্লাসের পরে আমরা যে ডিটেলস ক্লাসটা করব, মানে এর পরে যে লাইভ ক্লাসগুলো হবে, সেই ডিটেলস ক্লাসের পরে সেই ডিটেলস ক্লাসের পরিপ্রেক্ষিতে আমরা কিছু করে এমসিকিউ সলভ করে থাকি, সেটা সব ক্লাসে এমসিকিউ সলভ হবে, নোটস বোথ ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে, এবং তার সঙ্গে থাকে কিন্তু প্রচুর মানে মক টেস্ট তো রয়েছেই। যাই হোক, আপাতত যেটা যতদূর আমরা এগোবো টপিকের ওপর, সেই টপিকের ওপর থাকবে এমসিকিউ, প্রত্যেকটা কিন্তু কনসেপচুয়াল। কারণ আমি আবারও বলবো, 2023-এর কোয়েশ্চেনই তোমরা যদি দেখো, সেখানে কিন্তু এডগার ডেল সিলেবাস ইনক্লুডেড ছিল না, কিন্তু এডগার ডেল কিন্তু দিয়েছিল। তারপরে যদি বলি ব্লুম থেকে বা 5E থেকে, টোটালি ধারণামূলক, টোটালি ব্যাখ্যামূলক, কনসেপচুয়াল। তো সেই জন্য কিন্তু খুব নিটলি এবং ডিপলি আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো পিডিএফ গুলো পড়ো, প্রবলেম হলে আমি পরের ক্লাসে বলে দেবো, এমসিকিউ গুলো সলভ করো, নইলে আমরা আবার ফ্রয়েডের বাকি জায়গাগুলো সলভ করে এমসিকিউ যেগুলো বাকি দেওয়া রইলো সেগুলো সলভ করবো। আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। লাস্টে একটা কথাই বলবো, লাখ লাখ ছেলেমেয়ের কম্পিটিশন, সেখানে আমি একদিন না পড়ি, দুদিন না পড়ি, এত বড় পৃথিবীর কিচ্ছু যায় আসে না। আমি পড়বো না, আমি তলিয়ে যাব, আমি পিছিয়ে যাব, দুনিয়ার কিন্তু কিচ্ছু না। বেশ, পড়তে থাকো, নিজেদের গতিতে নিজেরা পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।
আজ এই পর্যন্তই, আবারও বলছি ভালো থাকো। স্যার আপনি আছেন? হ্যাঁ ম্যাডাম, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। আমাকে একটা মিনিট টাইম দাও, আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। একটু তোমাদের গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইল আন্তরিকভাবে। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে, গ্রুপটা দেখো ওপেন আছে, সরি গ্রুপটা দেখো লিঙ্ক শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি আবারও বলছি, একবার লেখো সেটাকেই বারবার শেয়ার করে দিতে পারো। প্রতিদিন হয়তো বলছি মনে হতে পারে, প্রতিদিনের লিঙ্ক গুলো আলাদা, প্রত্যেকটা পোস্টের জন্য রয়েছে বিভিন্ন, আমাদের যে এক্সাম গুলো হয় সেই এক্সামের যে বিভিন্ন পোস্ট থাকে সেই পোস্টগুলো প্রত্যেকটা আলাদা। আর আবারও বলছি, প্রতিদিন কেন করি সেটার উত্তর একটাই, সেটার উত্তর হচ্ছে যে আমি একা চাইলে এই পোস্টগুলোর মধ্যে সেই অ্যাপে পারবো না, তোমাদের হাত ধরে সবকিছু সম্ভব। তো সেই জন্য আর কি তোমাদের সাথে এই লিঙ্ক গুলো শেয়ার করা হয়, যাতে করে তোমাদের ফিডব্যাক, আমি আবারও বলছি প্রথম দিন থেকে বলে এসেছি, আজও একই কথা বলছি, যে তোমার যদি কোথাও মনে হয়েছে না মানে যে এক্সপেকটেশন এসেছিলাম তা ফুলফিল হচ্ছে না, তাহলে তুমি সেটাই লিখে দাও, যে আমার পুরো 1.5 ঘন্টা সময় নষ্ট হলো, আমার পুরো ডেটা নষ্ট হলো। তোমার যা মনে হয়েছে তুমি সেটাকে লেখো, আমি ঘুরিয়ে তোমাকে কোশ্চেন করবো না, শুধু একটাই কথা যে একটু যদি ফিডব্যাক শেয়ার করে দাও। অসীম সাহা, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট রইলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও, কিন্তু অ্যাটলিস্ট বাকি লিঙ্ক গুলোতে শেয়ার করে দিও। রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে বাকিরাও একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, সেটা আমাদের জন্য অনেকটা উপকার হয়। আবারও বলছি, অনেকটা, অনেকটা বললে অনেকটা। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে, একটু সবার কাছে রিকোয়েস্ট হলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে, একটু সবার কাছে রিকোয়েস্ট হলো। শক্তি শক্তিকা দত্ত, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। একটু যদি রিকোয়েস্ট হলো একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো, এবং আরো একটা কথা যে প্রত্যেকটা লিঙ্কে একটু ফিডব্যাকটা শেয়ার করে দিও। একবার লেখো সেটাকেই বারবার কপি পেস্ট করে শেয়ার করে দাও। প্রিয়াঙ্কা ডাকুয়া, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। পলাশ দাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে বা এত বড় করে ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। সবার কাছে রিকোয়েস্ট হলো। অনিতা কিসকু, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে সম্ভব হয়, যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। শিউলি নন্দী, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। মান্না এস এস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ ভাই। তোমাকেও স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা স্বাধীনতা দিবসের জন্য। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো যদি একটু সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দিও। আবারও বলছি, এতে আমাদের একটা বিরাট উপকার হয়, যে তোমাদের হাত ধরে এই পোস্টগুলো আরো অনেক অনেক রিচ পাবে। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম। দেবিকা মন্ডল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ দেবিকা মন্ডল। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি সেম ফিডব্যাক, আবার বলছি একবারই লেখো, সেটাকেই কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। সৌগত পাল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। নন্দিনী চ্যাটার্জি, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। পিঙ্কি ঘোষ, আন্তরিকভাবে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক জাস্ট কপি পেস্ট করে শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম। শাশ্বতী দেওটি ঘোষ, তাই তো? ভুল যদি না করে থাকি, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য।
আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। আমি করে চলে গেলাম। যেটা বলা, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। আচ্ছা, আমি বলে রাখি যে আমি শুরুতে বলেছিলাম যে বিগত ক্লাসগুলো রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল কিভাবে পাবে। বিগত বলতে প্রথম 3 দিনের ক্লাসে, প্রথম ক্লাস, দ্বিতীয় দিনের হিস্ট্রি ক্লাস, তৃতীয় দিনের বায়ো সায়েন্স ক্লাস বলে রাখি, কারণ এটা প্রথম বেশ কয়েকদিন ধরে বলেছি। বলে রাখি যে আগামীকাল আমাদের অঙ্কের ক্লাস রয়েছে। আগামীকালকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ, মানে এমন না যে সাবজেক্ট অঙ্কের জন্য, সাবজেক্ট অঙ্ক সবার হয়তো নেই, যারা প্রাইমারি টেট দিচ্ছ তাদের জন্য ম্যান্ডেটারি, যারা আপার প্রাইমারি টেট সায়েন্স অ্যান্ড ম্যাথ রয়েছে তাদের জন্য ম্যান্ডেটারি। তো আগামীকাল ক্লাসে গুরুত্ব অন্য জায়গায়, মূলত 3টে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। কারণ বারবার বলে এসেছি, যারা নতুন ব্যাচ নিয়ে চিন্তা ভাবনা করছো তাদের জন্য আগামীকালকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, তুমি গ্রুপে জানতে পারবে না, লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকবে। আবারও বলছি, গ্রুপে সবাই থাকবে না, মানে নতুন ব্যাচে সবাই এরকম না যে তুমি পেমেন্ট করলেই ভর্তি হতে পারবে। আমি আগামীকাল ক্লাসের জন্য সমস্তটা বলে দিচ্ছি কি রয়েছে। আগামীকাল 3টে গুরুত্বপূর্ণ জায়গা, তার মধ্যে ফার্স্ট যে আমরা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব, মানে সেটা তোমার ইয়ে রয়েছে, যেটা যে অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, সেটা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের সিলেবাস কি রয়েছে, কোন কোন জায়গাগুলোকে আমাদের দেখতে হবে, সিলেবাসটা আমরা কিভাবে মার্চ করতে পারি, এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আগামীকাল ক্লাসে ডিসকাস করব, যে কেমন ভাবে সেগুলোকে আমরা সলভ করতে পারি। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ, যেটা সকলের জন্য, যে নতুন ব্যাচ। অনেকে জানতে চেয়েছো, অনেকে বারবার এই নিয়ে ফোন করেছো, মেসেজ করেছো, তাদেরকে আমি একটা রিপ্লাই করেছি যে লাস্ট ক্লাসটা দেখো, প্লিজ ফলো দা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড রেগুলার লাইভ ক্লাস। দেখো, হোয়াটসঅ্যাপ করলে এই মেসেজটাই গেছে, আর ফোন করলে ওই একই কথা বলেছি যে লাস্ট ক্লাসে। কারণ এরকম কোনো কিছু ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি শেয়ার করা হয়নি, যা কিছু এই লাইভ ক্লাসের মধ্যে ওপেন টু অল থাকবে, কোনো শর্ত থাকবে না তার মধ্যে, যে এটার জন্য এইরকম কিছু শর্ত বা কিছু, মানে যা যা কিছু থাকবে সব লেখা থাকবে। আমি লিখিত আকারে, এরকম লিখিত আকারে স্ক্রিন শেয়ার করে তোমার সাথে জানিয়ে দেবো যে আগামীকাল ক্লাসে যে নতুন ব্যাচ সম্পর্কে, যে নতুন ব্যাচে কিভাবে অ্যাডমিশন নেবে বা অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের কাছে। তো কোর্স ফির ক্ষেত্রে বলে, কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটার কাছে কোর্স ফি বাধা হবে না, কথা দিচ্ছি। বা তুমি তোমার পরিচিত মেজর সেজর যে সমস্ত ইনস্টিটিউট তোমার আশেপাশে দেখো, তাদের যা কোর্স ফি রয়েছে তার তুলনায় কম কোর্স ফি থাকবে। তুমি নিজে হয়তো ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চা পড়াও, তাদের থেকে যে কোর্স ফি নাও তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আবারও বলছি, 9, 10, 11, 12 এর কথা বলছি না, 5, 6, 7, 8 এর যে বাচ্চা পড়াও, তাদের থেকে যে কোর্স ফি নাও তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আর যদি কোয়ালিটি এডুকেশন বলো, তাহলে তুমি যাদেরকে বড় মনে করো, ব্র্যান্ড মনে করো, বদ্দা মনে করো, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। কমিটমেন্ট যা করছে তাই হবে, যে ধারে কাছে পৌঁছাতে পারবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে তোমার স্যাটিসফাইড পারফরমেন্স থাকবে। কখনো মনে হবে না যে এই সাবজেক্টে কিভাবে হচ্ছে বা কিছু, এরকম না। এবং অতি ধৈর্যের সাথে ক্লাস হবে, নাম্বার অফ ক্লাস অনেকটা বাড়বে। অর্থাৎ আবারও বলছি যে এক সপ্তাহে কিন্তু নাম্বার অফ ক্লাস অনেকটা থাকবে, অনেকটা থাকবে। এবং সব থেকে বড় কথা যেটা বলার, যে প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড হবে। লাইভ ক্লাসে তোমরা সরাসরি কমিউনিকেট করতে পারবে, টিচারের সাথে কথা বলতে পারবে, যে ম্যাডাম আর একবার রিপিট করুন, স্যার আর একবার বলে দিন, ম্যাডাম ওটা বুঝতে পারলাম না। তোমাকে মেসেজ করার দরকার পড়বে না, লাইভ ক্লাসে সরাসরি কমিউনিকেট করতে পারবে। নতুন ব্যাচে রেকর্ড ক্লাস বা স্টাডি ম্যাটেরিয়ালের জন্য কোনো সিক্রেট কোডের দরকার হবে না। অর্থাৎ তুমি কোনো কারণে ক্লাস না করতে পারলেও তার রেকর্ড ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, কোনো শর্ত থাকবে না, তুমি যখন খুশি, যতবার খুশি, যেভাবে খুশি অ্যাক্সেস করতে পারবে। আগামীকাল লাইভ ক্লাসে আমি এগুলো সব জানিয়ে দেবো, যে সাপ্তাহিক ক্লাস রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস করাবেন। কারণ আমরা এখানে মাত্র 5টা সাবজেক্ট কভার করতে পারছি, আরো অসংখ্য সাবজেক্ট, অন্তত 5, 6টা, 7টা টপিক বাদ থেকে যাচ্ছে, সেগুলো সব এর মধ্যে জানিয়ে দেওয়া হবে। যে সাপ্তাহিক ক্লাস রুটিন কি রয়েছে আমি জানিয়ে রেখেছি, যে এর মধ্যে তোমার ঝাড়খণ্ড টেট বা অন্যান্য স্টেটের পরীক্ষাগুলো কভার হবে। কারণ এর মধ্যে হিন্দি গ্রামারের ক্লাস থাকবে, হিন্দি গ্রামার ক্লাস থাকবে। এর মধ্যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে। কাদের জন্য দরকার পড়বে? যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ, যারা আইসিডিএস এর পরীক্ষা দিচ্ছ, যারা ক্লার্কশিপ মিসলেনিয়াস এই জাতীয় পরীক্ষা দিচ্ছ। তুমি পরীক্ষা দেবে না, তোমার ওই সাবজেক্টের দরকার নেই। তুমি ঝাড়খণ্ড বা অন্যান্য স্টেটের পরীক্ষা দেবে না, তোমার হিন্দি গ্রামার দরকার নেই। ব্যাপারটা ঠিক এইভাবে দেখবে। অর্থাৎ আমাদের রুটিনের মধ্যে সব ক্লাস থাকবে, ফিক্সড রুটিন থাকবে। অর্থাৎ এমন নয় যে
আমি প্রতিদিন তোমাকে বলবো, ফিক্স রুটিন থাকবে, তুমি জানবে কবে কোন দিন কোন সাবজেক্টের কোন টাইমে কোন স্যার বা ম্যাডামের ক্লাস হচ্ছে, সবকিছু A to Z তোমার কাছে নখদর্পণে থাকবে। আগামীকাল আমি সবকিছু শেয়ার করে দেবো। লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল, আবার বললাম কোনো বাধা থাকবে না। স্টাডি মেটেরিয়াল তুমি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট বের করতে হবে। স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে। আগামীকাল আমি A to Z শেয়ার করে দেবো যে সপ্তাহে ক্লাস রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সবকিছু। এরকম 8টা থেকে ক্লাস থাকবে না, কিন্তু সন্ধ্যেবেলায় ক্লাস থাকবে। ক্লাসের টাইমিং কি হবে আমি সবকিছু আগামীকাল A to Z লাইভ ক্লাসের মধ্যে জানিয়ে দেবো। লাইভ ক্লাস ছাড়া অন্য কোথাও কোনো কিছু জানতে পারবে না। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে মাস্টার সিক্রেট কোড। আগামীকাল ক্লাসে যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, সিক্রেট কোড নয়, মাস্টার সিক্রেট কোড, অর্থাৎ কিছু না কিছু পার্থক্য থাকবে। কি সেটা আগামীকাল আমি জানিয়ে দেবো। তো আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে তার সাহায্যে আগামীকাল অঙ্কের ক্লাস প্লাস প্রথম 3 দিনের ক্লাস পুরোটা তোমাদের সাথে একবারে চলে যাবে। যারা প্রথম 3 দিনের কোনো একটা বা একাধিক ক্লাস মিস করে গেছো তাদের কাছে আরো একবার সেগুলো রিপিট করে দেওয়া হবে। তো মূলত এই 3টে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আগামীকাল ক্লাসে। প্রথম কথা, যারা ধরো অঙ্ক দরকার নেই আমি তাদেরকে বলবো আমাদের অঙ্কের ক্লাসটা 8টা থেকে শুরু হচ্ছে, পুরো 9টা 15 পর্যন্ত চলবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যাদের অঙ্ক নেই তারা 9টা 15 নাগাদ লাইভ ক্লাসে জয়েন করো, 9টা 15 নাগাদ লাইভ ক্লাসে জয়েন করো। দেন তুমি ওখান থেকে সবকিছু কন্টিনিউ করো। 9টা 15 পর নতুন ব্যাচ নিয়ে বলে দেবো, 15 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম, এবং 9:30টার সময় মাস্টার সিক্রেট কোড শেয়ার করবে। একদম মাপা 1.5 ঘন্টা ক্লাস থাকবে, এবং 1.5 ঘন্টা ক্লাস করার জন্য অবশ্যই মোবাইলের ডেটা বাজিয়ে নেবে। তাহলে এই 3টে গুরুত্বপূর্ণ জায়গা। প্রথম বললাম যে ম্যাথ নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে, A to Z এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ হবে। দ্বিতীয় যেটা বললাম, নতুন ব্যাচ A to Z লিখিত আকারে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স কি রয়েছে, ক্লাস রুটিন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, সবকিছু। মানে কোনো কোশ্চেন থাকবে না, এরকম ভাবে A to Z সবকিছু শেয়ার করে দেওয়া হবে তোমাদের সাথে। তৃতীয় যেটা, যে আগামীকাল ক্লাসে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে আগামীকাল অঙ্কের ক্লাস প্লাস বিগত 3টে ক্লাস অর্থাৎ প্রথম 3টে ক্লাসের রেকর্ডিং স্টাডি মেটেরিয়াল একসঙ্গে এক জায়গায় শেয়ার করে দেওয়া হবে। কোডে চলে গেলাম। আজকের কোড সিডিপির জন্য টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে। আর আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। আজকের কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। প্রতিদিন যে কোডগুলো যাচ্ছে সেগুলো কোথাও না কোথাও রিপিটেডলি বলা উচিত, লেখা উচিত। আমি আমার শব্দ মতো তোমাকে দিয়ে একবার লিখিয়ে নিচ্ছি। কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। নাম্বারটা সেম আছে, আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে, আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে। কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট, নাম্বারটা সেম আছে। যারা বিগত 5 দিন ধরে পাঠিয়ে যাচ্ছ 6291515888, শুধুমাত্র এই নাম্বারে কোড পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না। যথাসময় তোমার কাছে রেকর্ড ক্লাস স্টাডি মেটেরিয়াল পৌঁছে যাবে, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আর একবার মনে করে দিচ্ছি, আমি দায়বদ্ধ তোমাদের কাছে, আমি তোমাদের কাছে দায়বদ্ধ। শুধুমাত্র টাইপ করো স্কাই ইজ দ্য লিমিট, পাঠাও 6291515880, 6291515880। শুধুমাত্র এই নাম্বারে টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। আশা করি সবাই সবকিছু পেয়ে গেছো। কারোর কোথাও কোনো কোডের নিয়ে অসুবিধা নেই। কোডটা জাস্ট একবার পাঠিয়ে রেখে দাও, আর একটু ধৈর্য রাখবে, দেখবে সবার কাছে সবকিছু পৌঁছে গেছে, সবার কাছে সবকিছু পৌঁছে গেছে। আশা করি মানে যে ক্লাসগুলো নিয়ে যা যা বলছিস ঠিক সেরকমই হচ্ছে। আমি আবারও বলছি, অনেকে আমাকে জানিয়েছিলে বা এখানে বলছো যে বাংলা গ্রামার ক্ষেত্রে একজন ম্যাডাম থাকবেন, স্যাটিসফাইড ক্লাস হবে। বাংলা গ্রামার ক্লাস করার পরও মনে হবে আমাকে কেউ বাংলা গ্রামার এইভাবে পড়ায়নি, এবং সামান্য ধাতু পরিবর্তন বা বর্ণ, ধাতু বর্ণ, এরকম ক্লাসও দেখবে 2 দিন 3 দিন ধরে ক্লাস হচ্ছে। আবারও বলছি 2 দিন 3 দিন ধরে ক্লাস হবে। এক সন্ধি দেখবে 5-6 দিন ধরে হচ্ছে। আবারও বলছি নাম্বার অফ ক্লাস বাড়বে, এক সপ্তাহে নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে, কিন্তু কখনো যায়ক করে যেভাবে খুশি ক্লাস শেষ হবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ এরকম বলছি, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে একাধিক ফ্যাকাল্টি থাকবেন। একাধিক ফ্যাকাল্টি, যেমন বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলার ক্ষেত্রে গ্রামার আলাদা ফ্যাকাল্টি রয়েছে, পেডাগজি আলাদা ফ্যাকাল্টি রয়েছে, বাংলা যিনি প্র্যাকটিস ক্লাস করাবেন আলাদা ফ্যাকাল্টি রয়েছে। ইংলিশ যেমন
গ্রামার পেডাগজি দুটোই যিনি স্যার করালেন, গতকাল ক্লাস হয়েছিল তিনিই করাবেন, প্র্যাকটিস ক্লাস আলাদা ফ্যাকাল্টি থাকবে। এরকম হিস্ট্রি তোমরা ক্লাস করেছো, ওই স্যার ক্লাস করাবেন, প্র্যাকটিস ক্লাসে অন্য একজন ফ্যাকাল্টি থাকবে। যেরকম বলছি ঠিক সেরকম, ঠিক যেরকম বলছি ঠিক সেরকম হবে। যা কমিটমেন্ট করতে পারবো না তা হবে না। অর্থাৎ আমি আবার বলছি, এখানে ইন সার্ভিস টিচার হয়তো অনেকে রয়েছেন, হয়তো হতে পারে আপনার শুধুমাত্র প্রাইমারি টেটটুকু দরকার, আপনার গ্রাম পঞ্চায়েত আইসিডিএস কোনো পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার ওই প্রাইমারি টেটের জন্য যে 5টা সাবজেক্ট দরকার, অঙ্ক দরকার, বাংলা গ্রামার পেডাগজি, ইংলিশ গ্রামার পেডাগজি, এনভায়রনমেন্ট, সিডিপি, আপনি এই কটা সাবজেক্টে ক্লাস করবেন, তার বাইরে কোনো ক্লাস করবেন না। আপনি রুটিনে দেখে নিন যে আপনার এই 5টা সাবজেক্টে টোটাল 6খানা বা 7খানা ক্লাস হচ্ছে, কারণ অঙ্কের উইকলি 2টো করে ক্লাস থাকবে, এখানে 6টা ক্লাস হয়ে গেল। এবার প্র্যাকটিস ক্লাস আলাদা, প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। হতে পারে কোন একদিন হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস হচ্ছে, তাহলে আপনার হচ্ছে না, তাই সেজন্য বলছি 6খানা কি 7খানা ক্লাস থাকবে আপনার, আপনি সেই 6খানা 7খানা ক্লাসকে ফোকাস করুন। দেখার দরকার নেই হিস্ট্রি কবে হচ্ছে, জিওগ্রাফি কবে হচ্ছে, পলিটি কবে হচ্ছে, বায়োসায়েন্স কবে হচ্ছে, ফিজিক্যাল সায়েন্স কবে হচ্ছে, কিছু দেখার দরকার নেই আপনার। কেউ হয়তো রয়েছে আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের জন্য, ইন সার্ভিস টিচার, তাহলে আপনি সেই সাবজেক্ট গুলোকে দেখুন, আপনার যেগুলো দরকার। অন্য সাবজেক্টের ক্লাস আপনার দেখার দরকার নেই, কিন্তু এর মধ্যে হিন্দি গ্রামার আসবে, কারণ এখানে কেউ কেউ স্টুডেন্ট তো রয়েছে যারা হিন্দি গ্রামারের জন্য মানে অন্যান্য স্টেটের টেট বা ইয়ে সিটেট এই জাতীয় পরীক্ষার প্রিপারেশন নেয়, তো হিন্দি গ্রামার পুরোপুরি কভার হবে। এছাড়া হিন্দি গ্রামার কোথায় কাজে লাগবে বলেছি, যারা এনবিএস, কেবিএস, DSSB, রেল স্কুল, ইএমআরএস এই জাতীয় পরীক্ষার প্রিপারেশন নাও, নামগুলো মনে পড়ছে, এনবিএস, কেবিএস, DSSB, রেল স্কুল, ইএমআরএস এই জাতীয় পরীক্ষা যারা প্রিপারেশন নাও, তাদের কাছে হিন্দি গ্রামার খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে ম্যান্ডেটরি সাবজেক্ট। তো তোমার এখান থেকে পুরোপুরি কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, এই ব্যাচ থেকে স্টাফ সিলেকশন কমিশন কভার হবে না, ব্যাংক কভার হবে না, রেল কভার হবে না, কিন্তু যে এক্সাম গুলোর আমি মেনশন করছি সেগুলো পুরোপুরি কভার হবে। কেউ যদি মনে করছে WBCS প্রিলিমিনারি দিচ্ছি বা দেব, সেও এই ব্যাচ থেকে পুরোপুরি কভার করতে পারবে, কারণ সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। যিনি হিস্ট্রি পড়াচ্ছেন তিনি জিওগ্রাফি পড়াবেন না, আমি তো বারবার জানিয়েছি, বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আলাদা ফ্যাকাল্টি থাকবে, ইন ডিটেলস ক্লাস হবে, ডেপথে গিয়ে ক্লাস হবে। তাই এই জায়গাগুলো পুরোপুরি কভার হচ্ছে। আমি এই জায়গাটার একটা বড় গ্যাপ দেখেছি অন্যান্য ইনস্টিটিউটের ক্ষেত্রে, শুধুমাত্র প্রাইমারি টেটের ব্যাচ। কোন একজন ক্যান্ডিডেটের প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট দুটো পরীক্ষায় বসার যোগ্যতা রয়েছে, তাহলে সে কি করবে? আমি দেখেছি আপার প্রাইমারি টেট সায়েন্স আর সোশ্যাল সায়েন্স দুটো ব্যাচ আলাদা, তার মানে এখানেই কিন্তু বাদ চলে যাচ্ছে সব, যে তুমি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে আলাদা ব্যাচে যেতে হচ্ছে। তাই এখান থেকে তুমি কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ। আবারও বলছি, সাধ্যের মধ্যে কোর্স ফি থাকবে, কোর্স ফি বাধা হবে না। যেটা বাধা হবে সেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ একটা ব্যাচে কিন্তু লিমিটেড স্টুডেন্ট থাকবে। এখনো যতজন স্টুডেন্ট রয়েছে তার প্রায় অর্ধেক, পুরোপুরি অর্ধেক বলছি না, প্রায় অর্ধেক স্টুডেন্ট থাকবে ব্যাচে, প্রায় অর্ধেক স্টুডেন্ট থাকবে ব্যাচে। তাই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা মাথায় রেখে দিও যে তুমি পেমেন্ট করলেই যে ভর্তি হতে পারবে এমন না, অর্থাৎ লিমিটেড স্টুডেন্টের বাইরে পেমেন্ট করলে তার পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে, কিন্তু ব্যাচে যে সংখ্যা বলা হবে সেই সংখ্যার বাইরে স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে না। আমি আগামীকাল এই জায়গাগুলো পুরোটা কভার করেছি। আমি আজ বলিনি কত মাসের কোর্স হবে, ক্লাসের টাইমিং কি রয়েছে, আমি বলিনি কত ডিউরেশন রয়েছে, কোনো কিছু বলিনি, কোর্স কি রয়েছে। আমি এই জায়গাগুলো শুধুমাত্র আগামীকালকের জন্য রেখে দিয়েছি, শুধুমাত্র আগামীকালকের জন্য। বোঝাতে পারলাম তো? আগামীকাল আমি এই জায়গাগুলো একদম ডিটেলসে মুখে বলবো না, শুধুমাত্র লিখিত আকারে স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রিয়াঙ্কা, দেখো আমি যে কথাগুলো বললাম বুঝতে পারলে কিনা, এখান থেকে সবকিছুই রয়েছে। আমি জানিয়ে দিচ্ছি, আজকের যে কোড শেয়ার করলাম সেটাতে সিডিপি পেয়ে যাচ্ছ। আমি জানি যে আগামীকাল যে কোড শেয়ার করা হবে তার সাহায্যে ম্যাথ প্লাস প্রথম 3 দিন ক্লাসের রেকর্ড স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, কিন্তু জানিয়ে দিচ্ছি বা বলে দিলাম এই মাত্র। প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো, দেখো সব বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, কোথাও কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যাদের অঙ্ক নেই 9টা 15 নাগাদ জয়েন করো, যে তোমার অঙ্ক দরকার নেই, যে তুমি শুধুমাত্র আপার প্রাইমারিতে সোশ্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমার অঙ্কের দরকার নেই, তাহলে বলবো 9টা 15 থেকে জয়েন করো। আমি আবারও বলছি, খুব কম নাম্বার অফ স্টুডেন্ট আছে, তার বাইরে বেশিরভাগ স্টুডেন্ট যারা একাধিক পরীক্ষা দেয়, কারণ টেট হচ্ছে বা কিছু, আগামীকালই যদি তোমার
ডব্লিউবি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশনের জন্য বা মানে নোটিফিকেশন বেরোয়, ডেফিনেটলি একটা বড় অংশের ছেলে মেয়ে এখান থেকেও ফর্ম ফিল আপ করবে। তাহলে তুমি শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ এর জন্য পরীক্ষা দেবে আপার প্রাইমারি রেট, তাহলে ম্যাথ এই ব্যাচের মধ্যে থেকে পেয়ে যাবে, এই ব্যাচের মধ্যে থেকে পেয়ে যাবে। আমি আগেই জানিছি যে এই ব্যাচ থেকে তোমার স্টাফ সিলেকশন কমিশন কভার হবে না, ব্যাংক কভার হবে না, রেল কভার হবে না, ইউপিএসসি কভার হবে না, কিন্তু যেগুলো এক্সাম বলছি এই এক্সাম গুলো পুরোপুরি কভার হবে, পুরোপুরি এ টু জেড কভার হবে। কারণ সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, খুব ডেপথে গিয়ে ক্লাস হবে এবং অতি ধৈর্যের সাথে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস হবে। প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস ক্লাস থাকবে, প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সাবজেক্টে। আমিও জানি যে ধরো এই সপ্তাহে হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস হলো, হিস্ট্রি তাহলে নেক্সট আবার 7 থেকে 8 সপ্তাহের মধ্যে রিপিট করবে। এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বাংলা, সিডিপি, ইংলিশ, অঙ্ক, এইভাবে পরপর চলছে। আবার দেখবে সবগুলো ঘুরে আবার হিস্ট্রি এসছে, এইভাবে কন্টিনিউ চলতে থাকে। তো একটা আবারও বলছি, ক্লাসের কিন্তু চাপ থাকবে, এক সপ্তাহে নাম্বার অফ ক্লাস কিন্তু অনেকটা বাড়বে। এবার যার যতটুকু যেরকম দরকার সে সেই ক্লাসে, কারণ এখানে আগেই জানিয়েছি যে সিক্রেট কোড বলে আর কোনো কিছু থাকছে না, তোমার ইচ্ছা মতো স্বাধীনভাবে। যে ধরে নাও যে তুমি হতে পারে যে শনিবার বা রবিবার তুমি ক্লাস করতে পারো না, বা সোমবার রাত 9টায় তোমার অন্য কোনো কাজ থাকে, তো তুমি সেভাবে প্ল্যানিং করে নিতে পারবে। কারণ ফিক্সড রুটিন থাকবে, ফিক্সড রুটিন থাকবে যে আমি এই দিনের ক্লাসটা শুধুমাত্র রেকর্ড দেখি, বা এই 2 দিনের ক্লাস আমি রেকর্ড দিই, কারণ আমার এই সময় অন্য কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, এরকম ব্যাপারটা সবকিছু। এবং সেই রেকর্ড ক্লাস স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো শর্ত থাকবে না, আমাদের দিক থেকে কোনো শর্ত থাকবে না, বিনা শর্তে সেগুলো ইউজ করতে পারবে। তোমার পছন্দ মতো সময়, তোমার পছন্দ মতো জায়গা, তোমার পছন্দ মতো তোমার টাইমে, যখন ইচ্ছা তুমি এগুলো ইউজ করতে পারবে। কমপ্লিট প্রিপারেশন বলতে যা যা বোঝায়, লাইভ ক্লাস, রেকর্ড, স্টাডি মেটেরিয়াল, প্র্যাকটিস ক্লাস, মক টেস্ট, আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে। আনলিমিটেড মানে আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট, অফলাইন অনলাইন বোথ। আমাদের যে ব্যাচগুলো শুরু হয়ে গেছে সেখানেও অফলাইন যে মক টেস্ট সেগুলো নোটিফিকেশন চলে গেছে, তাদের জন্য আমাদের দিক থেকে ওএমআর শিট শেয়ার করে দেওয়া হয়। ও এই অফলাইন, অনেকের মনে হতে পারে অফলাইন মক টেস্ট কিভাবে হবে, কিভাবে অনলাইনে পড়ানোর সিস্টেমের মধ্যে নেবে। আমরা ওই যে বললাম যে ওএমআর শিট দিয়ে দেবো, তোমাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হচ্ছে। ধরো বলে দিলাম আগামীকাল দুপুর 12টা থেকে মক টেস্ট রয়েছে, ধরে নিচ্ছি আগামীকাল দুপুর 12টা থেকে মক টেস্ট রয়েছে, তো 12টা মক টেস্ট মানে 11:55 তোমার কাছে একটা মেসেজ করা হবে, কি না তার মধ্যে ওই ওএমআর শিট ফিল আপ করার নোটিফিকেশন যাবে। অর্থাৎ তুমি ওই নামের জায়গায় নিজের নাম লিখতে পারবে না, আমরা ঠিক করে দেবো নামের জায়গায় কি লিখবে। রোল নাম্বার লেখার জায়গা রয়েছে, ওই একই রকম ভাবে গোল্লা পাকাতে হবে, সবকিছু ওএমআর শিট ওই নিয়ম মেনে সবকিছু করতে হবে। আমরা রোল নাম্বার ঠিক করে দেবো, তোমার রোল নাম্বার কি হবে তুমি নিজে থেকে কিছু করতে পারবে না। বুকলেট নাম্বার কি হবে আমরা ঠিক করে দেবো, তুমি ঠিক করতে পারবে না। ঠিক এইভাবে এবার এটা 5 মিনিট আগে শেয়ার করা হচ্ছে, ঠিক 12টাতেই তোমার কাছে কোশ্চেন পেপার শেয়ার করা হবে, ঠিক 12টাতে। ধরো তোমার 2.5 ঘন্টা পরীক্ষা, 12টা থেকে 2.5 ঘন্টা মানে 2.5টে পর্যন্ত পরীক্ষা হচ্ছে, 2.5টে পরীক্ষা শেষ হলো 2:33-এর মধ্যে, অর্থাৎ নেক্সট 3 মিনিটের মধ্যে ওটাকে স্ক্যান করে আবার আমাকে পাঠাতে হবে। কেউ মনে হতে পারে স্যার আমি যদি বাড়ি বসে দেখে দেখে লিখি, গুগল থেকে সার্চ করে লিখি, আপনি কি করবেন? আমার কাছে সিম্পল একটা কথা, পরের ছেলে পরমানন্দ, একদম সিম্পল, ঠিক আছে? তো সব দায়িত্ব তোমাদের। আর অফলাইন মক টেস্টের ক্ষেত্রে এটা আমাদের দিক থেকে বাউন্ডেশন থাকে, মানে ওখানে তুমি তোমার নিজের টাইমে মক টেস্ট দিতে পারবে না। কিন্তু অনলাইন মক টেস্টে কোনো বাউন্ডারি নেই, অনলাইন মক টেস্ট যখন ইচ্ছা খুশি, তুমি রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছ তখন একটা মক টেস্ট দিলে, ওখানে শর্ট লেন্থ মক টেস্টের সুবিধা রয়েছে যে শুধু সিডিপির উপর 30টা কোশ্চেনের মক টেস্ট, শুধু সিডিপি, শুধু বাংলা, শুধু ইংলিশ, শুধু ম্যাথ, শুধু হিস্ট্রি, শুধু জিওগ্রাফি, এরকম আবার ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। তুমি ভাবলে না আমি ঘুমাতে যাচ্ছি, আমি আজ এখন একটা সিডিপি মক টেস্ট দেবো দিয়ে ঘুমাতে যাবো, একটা ইংলিশের মক টেস্ট দেবো দিয়ে ঘুমাতে যাবো, এরকম ব্যাপার। ওখানে কোনো বাউন্ডারি থাকবে না, নিজের ইচ্ছা মতো দিতে পারবে যখন খুশি। আজ যে 1 নম্বর মক টেস্ট দিলে, এই 1 নম্বর মক টেস্ট আবার 10 দিন পরে আবার দিলে, যে কত পাচ্ছ। কিন্তু অফলাইন মক টেস্টে আমাদের দিক থেকে কিন্তু বাউন্ডেশন থাকবে। ঠিক এই সবকিছু আমি জানিয়ে দেবো আগামীকাল ক্লাসে। আবারও বলছি, মেন্টালি প্রিপেয়ার থেকো, কোর্স ফি বাধা হবে না, বাধা হবে নাম্বার অফ স্টুডেন্ট। এখনো যতজন স্টুডেন্ট রয়েছে
একটা লাইভ ক্লাসে ততজন স্টুডেন্ট থাকবে না। এখনো যতজন স্টুডেন্ট রয়েছে ততজন আমাদের নতুন ব্যাচে থাকবে না, এই কথাটা মাথায় রেখে দিও। শুধুমাত্র বাধা কিন্তু এই জায়গাটায় হবে। আগামীকাল এই নিয়ে ডিটেলসে কথা হবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো সেই পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের কাছে সবকিছু পৌঁছে যাবে। আমি দায়বদ্ধ তোমাদের কাছে। থ্যাংক ইউ, গুড নাইট।